আচ্ছা, এই ক্লাস থেকে আমরা আজকে অনেক কিছু শিখে যাব। একটা বড় চ্যাপ্টার পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারের অনেক বেসিক কিছু কনসেপ্ট এই ক্লাস থেকে আমরা নিয়ে যাব। সো আর দেরি না করে সবাই তাড়াতাড়ি করে চলে আসো, আর ক্লাস ডিসকাশন বক্সে আপুকে একটু জানাও ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, প্রতিদিন তো হবে না ফ্রি ক্লাস, তোমরা হচ্ছে যখনই হয় আমরা তোমাদেরকে জানিয়ে দিব। যেমন এই মাসে মনে হয় তোমাদের এই নিয়ে দুটো হলো, একটা মেহেদি ভাইয়া নিয়েছিল আর একটা হচ্ছে এখন আমি নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইচএসসি 26। আচ্ছা, হ্যালো হ্যালো, কে কে আছে এখানে? সামিয়া আছে, তারপর আছে উৎস সিং, তারপর নিউ ইউজার সিয়াম। আচ্ছা, ওকে, হ্যালো। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি করে জানাও, তোমরা একটু তাড়াতাড়ি করে জানাও আমাকে। আচ্ছা, ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু ক্লাস ডিসকাশন বক্সে তোমরা জানাও, শুনতে পাচ্ছ? আমাকে কি ঠিক করে শুনতে এবং দেখতে পাচ্ছ? আচ্ছা, একটা পোল দিয়ে দেই, একটা পোল দিয়ে দেই। পোলে তোমরা যদি ঠিক করে শুনতে পাও তাহলে পোলে হচ্ছে থামস আপ, আর যদি শুনতে না পাও দিয়ে দাও। দিয়ে দিচ্ছি আমরা একটা পোল। তোমাদের কাছে একটা ইয়েস নো পোল চলে যাচ্ছে, দেখো। আচ্ছা, এরপর আমি ক্লাসটা শুরু করে দিব। আমরা ক্লাস 7টা বাজে শুরু করব বলেছি। এখন তোমরা আসার জন্য একটু ওয়েট করি, এন্ড সবসময় আমরা 5 মিনিট আগে চলে আসি। আচ্ছা, হৃদয় জানাচ্ছে, সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। আচ্ছা, তারপর হচ্ছে মারিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কুইজ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি, কারণ আমি 100% ভোট দেখছি সবকিছু ঠিক আছে। ওকে, এখন আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম কি? আমরা পড়বো পরিপাক ও শোষণের মানে এই চ্যাপ্টারেরই একটা পার্ট, পরিপাক তন্ত্রের খুঁটিনাটি। আমাদের চ্যাপ্টার বা আমাদের টপিকটার নাম হচ্ছে পরিপাক তন্ত্রের খুঁটিনাটি। আমরা আমাদের এই চ্যাপ্টারটার কিছু ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এইচএসসি তে আসতে পারে প্রথমেই সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসো, প্রথমে এই চ্যাপ্টারে একটা ছোট্ট জিনিস দেখি। দেখো তো, এটার সাথে তোমরা কি আগে পরিচিত হয়েছিলে? এখানে আমরা প্রথমে বলে দিই, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ভিডিও দেখবো, একটু ইমাজিন করতে পারবো যে হ্যাঁ এখানে কি কি হয়। আমরা একটা খাবার খেলাম, খাবারটার লাস্ট দশাটা কি হয়, খাবারটা পেটের মধ্যে গিয়ে কি কি হয়, সেই জিনিসটা আমরা পড়বো। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে 5 মিনিট আজান ব্রেক দিলাম, তোমরা তার মধ্যে জয়েন করে ফেলো, ঠিক আছে?
আজানের বিরতির পর আমরা আবার চলে এসেছি। এখন আপুকা আরেকবার ওয়ালাইকুম আসসালাম। এটা এইচএসসি 26 এর ফ্রি ডেমো ক্লাস। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। অনেকে মাত্রই জয়েন করেছো। আজানের বিরতি ছিল, আজানের বিরতির পর এখন চলে এসেছি। আজকে ক্লাসে পরিপাক নিয়ে অনেক কিছু ইম্পর্টেন্ট দেখবো। এখন আবার যেহেতু এসছি, তোমরা আপুকা একটু ক্লাস ডিসকাশন বক্সে জানাও ঠিক করে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? কমেন্ট করে ক্লাস ডিসকাশন বক্সে জানিয়ে দাও। আমি তোমাদেরকে প্রথমে বুঝাই পরিপাক জিনিসটা কি। আমাদের আজকে চ্যাপ্টারের বা আজকে ক্লাসের টাইটেলটা হচ্ছে কি, পরিপাক। ঠিক আছে, পরিপাক। আচ্ছা, পরিপাক তন্ত্রের খুঁটিনাটি। পরিপাক, একটু ধৈর্য ধরে তুমি যদি শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকো তাহলে তুমি অনেক কিছু শিখে আজকের ক্লাস থেকে যাবা। ঠিক আছে, ধৈর্য ধরে ক্লাসটা একদম শেষ পর্যন্ত থাকতে হবে। যদি এই কাজটা করতে পারো আজকের ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কথা বলো, কথা বললে আমার ভালো লাগছে। কে ইসরাত জাহান জানিয়েছে, রিফাত জানিয়েছে, ফাউজিয়া জানিয়েছে। আজকে অনেক মানুষ নেই, তাই মজার ব্যাপার হচ্ছে আমি তোমাদের কমেন্ট গুলো খুব ইজিলি দেখতে পাবো। তো আমি তোমাদের সাথে ভালো করে কমিউনিকেটও করতে পারবো। তো আসো, আজকে হচ্ছে পরিপাকতন্ত্রের খুঁটিনাটি পড়বো। এখন এখানে আমরা প্রথমেই যে শব্দটা জানবো সেটা কি, পরিপাক। পরিপাক কি, পরিপাক জিনিসটা কি আমরা পড়ে আসছি, যে পরিপাকের এত বড় একটা সংজ্ঞা পড়ে আসছি, কিন্তু এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে, আমরা কত জটিল খাদ্য খাই না? জটিল খাদ্য কি বলতো? জটিল খাদ্য এই যে বার্গার, পিৎজা, তারপর আরো কি খাই, আরো কত শক্ত শক্ত জিনিস খাই, হার্ট খাই, কত কিছু না খাই, ঠিক না? এই জটিল খাদ্যকে কি করবে, সরল খাদ্যে পরিণত করবে। জটিল খাদ্যকে কি করবে, সরল খাদ্যে পরিণত করবে। আমাদের আমরা খাওয়া দাওয়া কেন করি বলতো? খাওয়া দাওয়া করি যেন আমরা শক্তি পাই। তো এত জটিল জটিল মোটা মোটা শক্ত শক্ত খাবারগুলো আমাদের পেটের মধ্যে গিয়ে হজম হয় কিভাবে? পেটের মধ্যে যাওয়ার আগে এটাকে আমরা মুখ থেকে ছোট করা শুরু করে দিই, ভেঙে চুরে একদম ছোট ছোট টুকরা করা শুরু করে দিই। বুঝতে পারছি? এই যে জটিল একটা খাবারকে ভেঙে চুরে ছোট ছোট টুকরা করা স্টার্ট করে দেওয়ার একটা প্রক্রিয়া, এটাকেই বলে পরিপাক। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি করি, পরিপাক। এই প্রক্রিয়াটাই কি, পরিপাক। তো আমরা বুঝতে পারছি আজকে তাহলে আমাদের আজকের এই ফ্রি ডেমো ক্লাসে আমরা এই পরিপাক নিয়ে টুকিটাকি অনেক কিছু জানবো এবং পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আসা কিছু কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, সবাই রেডি আছো? আপুকে একটু ক্লাস ডিসকাশন বক্সে জানাও। তোমরা কথা বললে আমার মনে হবে যে হ্যাঁ, আমার সামনে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে, আমি ওদের সাথে কথা বলছি। ক্লাস ডিসকাশন বক্সে একটু জানাও তোমরা যে কয়জন স্টুডেন্ট আছো, সবাই আপুর সাথে কথা বলবো আজকে। বলো তোমরা সবাই রেডি? রেডি বললে আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি, আর অনেক কিছু পড়াবো। একটু জানাও, আমি দেখি রেডি কিনা তোমরা। ওকে, সো এখন এই আরেকটা জিনিস শিখাই। একটা বিষয় তো গেল, এটাকে বলছে পরিপাক। এখন দেখো, আমি আজকের ক্লাসের নামটা কি, পরিপাক তন্ত্রের খুঁটিনাটি। পরিপাক তন্ত্র, ঠিক না? এই যে তন্ত্র, তন্ত্র, তন্ত্র মানেটা কি বুঝো? তন্ত্র মানেটা কি বুঝো তোমরা বলো তো? ভেরি গুড, অনেকে জানাচ্ছে। কে? আঞ্জুরা খাতুন, মিথিলা, তারপর হচ্ছে আসিয়া, তারপর জারিন, রিফাত, তারপর দিন মোহাম্মদ, নাজমা। ওকে, সবাই জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে পরিপাক তন্ত্র। তন্ত্র মানে কি? তন্ত্র মানে কি কখনো কি ভেবে দেখেছি তন্ত্র কি? তন্ত্র হচ্ছে কোষ, অনেকগুলো কোষ একত্রিত হয়ে তৈরি করে কি, টিস্যু। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি তৈরি করে, টিস্যু। তারপর অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করে, তৈরি করে অঙ্গ। অঙ্গ, ঠিক আছে, অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে তন্ত্র বা সিস্টেম, বা সিস্টেম ইংলিশে বলা হয় সিস্টেম। সো দেখছো তোমরা তাহলে এই তন্ত্র শব্দটা কোথায় থেকে এসছে? তার মানে আমরা বুঝতে পারছি পরিপাক তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে। দেখো,
তার মানে আমরা বুঝতে পারছি পরিপাক তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, আর এই সবগুলো অঙ্গ মিলে তৈরি করছে। আচ্ছা সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো। আজকে পুরনো বছর 2024-এর শেষ দিন। তো আমি আশা করবো আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবে। দেখো এখন এই যে এই তন্ত্রটা, পরিপাক তন্ত্রে কি কি অঙ্গ আছে যেগুলো মিলে একসাথে পরিপাক তন্ত্রটা তৈরি হয়েছে, চলো এটা দেখে নিই। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? পরিপাক জিনিসটা কি, পরিপাক তন্ত্র কি। পরিপাক প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র, আচ্ছা পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। দেখো পৌষ্টিক তন্ত্র এই শব্দটা শুনছো না, দুইটা কথা সেম। অথবা ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়, ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। এখন দেখো আমরা একটা ছবি দেখি, এই যে দেখো পরিপাক তন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে। পরিপাক তন্ত্রের মধ্যে নালী আছে, পৌষ্টিক নালী বা পরিপাক নালী, ঠিক আছে। তারপর আছে কি পৌষ্টিক গ্রন্থি বা গ্ল্যান্ড, যেগুলো থেকে, গ্ল্যান্ড বা গ্রন্থি কি, যেগুলো থেকে রস বের হয়। এখানে তাহলে পৌষ্টিক নালী কি কি আছে লেখা আছে, দেখো প্রথমে একদম আমাদের মুখ থেকে শুরু করে চিন্তা করবা, একটু পর ছবিতে আমরা এগুলো দেখাবো, ঠিক আছে। মুখছিদ্র, মুখের প্রথমে ঠোঁট, ঠোঁটের জায়গাটা, তারপর হা করো, হা করলে দেখা যায় মুখ বিবর বা মুখ গহ্বর। তারপর হচ্ছে গলবিল, গলার এই জায়গাটাতে গলবিল থাকে। এরপর গলা থেকে পেট পর্যন্ত যাওয়ার যে নালীটা সেটাকে বলা হয় অন্ন নালী। এরপর তো পেট যাকে বলি পাকস্থলী, এরপর হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এরপর বৃহদান্ত্র, এরপর হচ্ছে পায়ু, ঠিক আছে। সো আমাদের এইচএসসি তে এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। এই যে কোনটা কত সেন্টিমিটার, কোনটা কত মিটার, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট। দেখো একটা থেকে আরেকটা অনেক বড়। প্রথমে তো গলবিল, গলবিলে হচ্ছে 12.5, অন্ননালী আরো বড় 23 থেকে 25, দেখো বলতে গেলে অনেক বেশি, 10-এর মতো বেশি। তারপর হচ্ছে পাকস্থলী আরো বড় 30 সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্থ 15 সেন্টিমিটার। ক্ষুদ্রান্ত 6 থেকে 7, আর এটা হচ্ছে 1.5 মিটার। দেখো ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের কথা চিন্তা করলে এমনিতে মনে হয় যে বৃহদান্ত্র, বলতেছি বৃহৎ, তার মানে বৃহদান্ত্রটা অনেক বড়। আসলে বৃহদান্ত্রটা মোটা, কিন্তু ক্ষুদ্রান্ত্রটা লম্বা বেশি, ঠিক আছে। ক্ষুদ্রান্ত হচ্ছে লম্বা অনেক, দেখো 6 থেকে 7 মিটার, ক্ষুদ্রান্তই বেশি লম্বা। সো এরপর এই পাশে আসি, পৌষ্টিক গ্রন্থি, মানে যেই জায়গাগুলো থেকে রস বের হবে এগুলোকে বলা হচ্ছে কি, না দেরি হয়নি, টেনশন করো না, কারণ তুমি যদি ক্লাসে একটু লেটেও আসো, আজকের ক্লাসে যেই পার্টটাই তুমি থাকবা সেই পার্টটাতে তুমি মনে করবা তুমি জিতে গেছো, অনেক কিছু শিখে যেতে পারবা ইনশাআল্লাহ। আর সামনে আপুর সাথে আরো অনেক ক্লাস পাবা, সেগুলোতেও কিন্তু তোমরা এরকম অনেক ইম্পর্টেন্ট জায়গা ক্লাস থেকে নিয়ে যেতে পারবা ফর এইচএসসি, ফর অ্যাডমিশন। আসো এখানে দেখো কি আছে, গ্রন্থি মানে যেগুলো থেকে রস বের হয়, যেমন লালা গ্রন্থি, তারপর যকৃৎ, লিভার, কলিজা যেটাকে বলো, অগ্ন্যাশয়, ঠিক আছে। তারপর গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি এগুলো হয়তোবা নতুন শুনতেছো, একটু বলি। গ্যাস্ট্রিক গ্রন্থি, আমরা গ্যাস্ট্রিকের ব্যথা করলে বাবা মা বলে না তাড়াতাড়ি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাতো, পেট ব্যথা করলে গ্যাস্ট্রিক, ওর মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, বুকে ব্যথা করলেও গ্যাস্ট্রিকের ব্যথা। সো বেসিক্যালি এটা পেটকে বোঝায় না। এই গ্যাস্ট্রিক গ্রন্থিটা কোথায় থাকে? এটা থাকে এই যে পাকস্থলী, পাকস্থলী দেওয়ালে থাকে, ঠিক আছে। পাকস্থলী দেওয়ালে থাকে, যদি এটা হয় একটা পাকস্থলী, পাকস্থলীটার দেওয়ালে এভাবে হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যেগুলো থেকে গ্যাস্ট্রিক রস বের হয়, ঠিক আছে।
আর আন্তরিক গ্রন্থিটা কি? আন্তরিক গ্রন্থি হচ্ছে, দেখো তো এখানে কি বললাম, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এই দুটাই কিন্তু অন্ত্র, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা আমার ক্লাস করতে চলে আসছো। আচ্ছা আসো, এখন ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এখন এই দুটা অন্ত্র না? অন্ত্র দেখো, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এখানে কি আছে? আন্তরিক গ্রন্থি মানে অন্ত্র। এই অন্ত্রগুলো দেওয়ালে কিছু এরকম গ্রন্থি থাকে, সেগুলোকে বলা হচ্ছে আন্তরিক গ্রন্থি। তো এই আন্তরিক গ্রন্থি থেকে যে রস বের হবে সেটাকে আমরা বলবো কি? আন্তরিক রস। সো এখানে যে 5টা গ্রন্থি দেখতে পাচ্ছি, পৌষ্টিক গ্রন্থি দেখতে পাচ্ছি, এই 5টাই কি করবে? রস রিলিজ করবে। একটু চিন্তা করো না, তুমি যদি রেস্টুরেন্টে খেতে যাও, কি করো? একটা পিৎজা নিয়ে বসছো, সাথে আবার ড্রিঙ্কস না হলে চলবে না। ড্রিঙ্কস নিয়ে বসো না কেন? কারণ খেতে খেতে যদি একটু পানি না খাও ভালো লাগে না। সো আমাদের পেটও সেম, বা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রটাও সেম। আমি কাজ করতেছি, একটু পর পর পানি দিয়ে দিয়ে ওই জিনিসটাকে হচ্ছে কি করতে হবে? আচ্ছা, আমি কাজ করতেছি, একটু পর পর পানি দিয়ে দিয়ে এই খাবারটাকে হচ্ছে ভেতরে নিয়ে যেতে হবে, ভেতরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? গতি বাড়িয়ে দিবে। এই জন্যই হচ্ছে এই রসগুলো লাগবে। তার মানে আমরা পড়লাম পরিপাক কি, তারপর আমরা পড়লাম পরিপাক তন্ত্র কি, এখন পড়লাম পরিপাক তন্ত্রে কি কি অংশ আছে। সো প্রথম অংশটা ছিল পৌষ্টিক নালী, তারপরে অংশটা ছিল পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে এখানে নালীতে কি কি আছে সবগুলো পড়েছি, তারপর এখন গ্রন্থিগুলোর নাম পড়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসো আমরা ক্লাসটা ভালো করে পড়ি, অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। এখন দেখো এই ছবিটাতে এতক্ষণ যা কিছু বলেছি তা কিছু ছবিটাতে দেখবো। আমার শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে জয়েন করেছো একদম ক্লাসের শেষ পর্যন্ত থেকো। আর তোমরা আজকের ক্লাসটা তোমাদের কি কি শিখেছো সবকিছু কোথায় আপলোড করতে পারো? HSC 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপে তোমরা হচ্ছে আপু ক্লাস রিভিউ দিতে পারবা, ঠিক আছে? তো আমরা ক্লাসটা এখন শেষ করি, সবাই কিন্তু সুন্দর করে ক্লাস নোট নিবে, ঠিক আছে? আমার নাম আচ্ছা, মাঝখানে অনেকে এসছো হয়তো বা আমার নামটা জানো না। আমার নাম হচ্ছে শামিমা জাহিদ প্রীতি। আমি পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। আচ্ছা, এখন দেখি এতক্ষণ যা কিছু বলেছি সবকিছু এই মানুষটার মধ্যে দেখি। প্রথমে আমরা কি করি? হা করলে যে জায়গাটা দেখা যায় সেটা কি? মুখ গহ্বর, ওরাল ক্যাভিটি, এরকম অনেকগুলো নাম আছে, ঠিক আছে? আমি বলে যাচ্ছি। মুখ গহ্বর, ওরাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি, মুখ বিবর, ঠিক আছে? এরপর হা যখন করলাম, হা করলে এরপর আমি ওই যে ওখানে পড়লাম না গ্রন্থি ছিল, লালা গ্রন্থি, লালা গ্রন্থিগুলো নিয়ে একটু পরে আরো ডিটেলসে জানবো, এখন আর বলছি না, ঠিক আছে? আচ্ছা, ভিডিও কেন, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি পেইড ক্লাসগুলো নেই, আমি নেই, তারপর হচ্ছে তোমাদের আরো দুজন টিচার আছেন, মেহেদি ভাই আছেন, সাবিনা আপু আছেন, আমরা হচ্ছে 3 জন বায়োলজি টিচার মিলে আমাদের বায়োলজি কোর্সের ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে? সো আমাকে একটু জানাবা, এটা পেইড ক্লাস না, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, এটা সব স্টুডেন্ট করতে পারছো, পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট সবাই। আমরা নরমালি পেইড ক্লাসগুলো এমনই নেই, আজকে আমরা সবাইকে একটা সুযোগ করে দিয়েছি যেন সবাই জানতে পারে। এখন আপুকে একটু ক্লাস ডিসকাশন বক্সে জানাও ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। কয়েকজন গুটি কতক জানাচ্ছ একটু প্রবলেম হচ্ছে। আপু আরেকটা পোল দিয়ে দিচ্ছি, ক্লাস নিতে নিতে তোমরা আমি ক্লাস নিচ্ছি, তোমরা হচ্ছে পোলটাতে ভোট দিয়ে একটু আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের হচ্ছে পোলটা চলে গেল, ঠিক থাকলে ইয়েস দিয়ে দিও, ঠিক আছে? এখন এখানে দেখি এরপর কি আছে। মুখ বিবর, খাবারটা আমি যখন খাই প্রথমে মুখ বিবরে থাকে, ঠিক আছে? তারপর এই যে বললাম গলার জায়গাটা হচ্ছে গলবিল, এরপর গলা থেকে পেটে পর্যন্ত যে নালীটা থাকে এটাকে অন্ন নালী বা গ্রাস নালী বলা হয়।
অন্ননালী বা গ্রাসনালী বলা হয়। এরপর খাবারটা কোথায় আসে? পেটে চলে আসে। দেখো মুখে ছিল, গলায় ছিল, তারপর গলা থেকে অন্ননালী, তারপর পেটে চলে আসলো। ঠিক আছে, পেটে যখন আসলো এখান থেকে এরপর দেখো কোথায় যাচ্ছে, এরপর অন্ত্রে যাচ্ছে। অন্ত্রে এই যে এখানে হচ্ছে পেটের সাথে যে অন্ত্রটা একদম অ্যাডজাস্টেড অবস্থায় থাকছে, পেটের সাথে যে অন্ত্রটা অ্যাডজাস্ট অবস্থায় থাকছে সেটা কি? সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই যে দেখো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি আছে? ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি আছে? আচ্ছা, ভেরি গুড, তোমরা জানাচ্ছ, ঠিক আছে। খুব অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট জানিয়েছো তোমাদের সমস্যা হচ্ছে, ওরা একটু ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করো। ঠিক আছে, আবার জয়েন করো, লগ আউট করো, আবার জয়েন করো, অথবা রিফ্রেশ দিয়ে দেখো। এখন দেখো কি হচ্ছে, এই যে আমাদের যেটা ক্ষুদ্রান্ত্র বললাম, ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি আছে? একদম মুখের দিকে যেটা পাকস্থলীর সাথে লেগে আছে সেটা হচ্ছে কি ডিউডেনাম, 1 নাম্বার অংশ। 2 নাম্বার পার্টটা হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে জেজুনাম, তারপর কি আছে? ইলিয়াম। তাহলে তুমি এটা মনে রাখতে পারো, 2 নাম্বার হচ্ছে কি জেজুনাম, আর 3 নাম্বার হচ্ছে ইলিয়াম। তুমি মনে রাখতে পারো ডিজে ইলিয়াস। ঠিক আছে, ইলিয়াস, ডিজে ইলিয়াস দিয়ে মনে রাখতে পারো। ডি দিয়ে হচ্ছে ডিউডেনাম, আর জে দিয়ে হচ্ছে জেজুনাম, আর ই দিয়ে হচ্ছে ইলিয়াস। ঠিক আছে, এখন এভাবে আমরা মনে রাখতে পারি এগুলো কিসের পার্ট? এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পার্ট, ক্ষুদ্রান্ত্রের অংশ। ঠিক আছে, এখন আসি ক্ষুদ্রান্ত্রের পর খাবারগুলো কোথায় যাবে। তোমরা একটু খেয়াল করো, আমরা পড়েছিলাম ক্ষুদ্রান্ত্র কিন্তু লম্বায় বৃহদান্ত্র থেকে বেশি। কারণ দেখো এখানে ক্ষুদ্রান্ত্র এভাবে পেঁচিয়ে পেঁচানো অবস্থায় অনেক লম্বা একটা দড়ির মতো অংশ পেটের মধ্যে থাকে। ঠিক আছে, অনেক লম্বা। আর বৃহদান্ত্র দেখো কিন্তু মোটা, সেজন্য এটা বেশি একটা লম্বা না। সো খাবারটা ক্ষুদ্রান্ত্র থেকে কোথায় যাবে? ক্ষুদ্রান্ত্র থেকে কোথায় যাবে? বৃহদান্ত্রে যাবে। সো এখান থেকে এই যে এই যে এই যে এটা করে এখানে বৃহদান্ত্রে চলে আসলো। বৃহদান্ত্রের এখন অংশগুলো দেখি। বৃহদান্ত্রের অংশগুলো হচ্ছে এই যে দেখো, এটা উপরের দিকে উঠতেছে না? উপরের দিকে উঠছে, দেখো এভাবে করে উঠছে, সেজন্য এটা ঊর্ধ্বগামী কোলন। আর এটা হচ্ছে পাশাপাশি প্রস্থ বরাবর, এই যে এটা হচ্ছে কি প্রস্থ বরাবর, তাই এটাকে বলা হচ্ছে কি অনুপ্রস্থ কোলন। অনুপ্রস্থ কোলন, এই যে দেখো এটা হচ্ছে কি অনুপ্রস্থ কোলন। তারপর দেখো এই যে এটা আবার নিচে নামছে না, এটা কি করছে? নিচে নামছে, তাই এটাকে বলা হচ্ছে নিম্নগামী কোলন। এটা কি? নিম্নগামী কোলন। তারপর কি দেখি? নিম্নগামী কোলন। এরপর দেখো এখানে কি, এই যে নামতে নামতে এই যে মলাশয়। ঠিক আছে, এগুলো কিসের অংশ? এগুলো হচ্ছে বৃহদন্ত্রের অংশ, বৃহদন্ত্রের অংশ। এখন যেগুলো দেখলাম এগুলো হচ্ছে বৃহদন্ত্রের অংশ। খাবারটা তাহলে এরকম করে করে কোথায় চলে আসলো? এরকম করে করে এই যে মলাশয়ে আসলো, তারপর পায়ু ছিদ্র দিয়ে আলটিমেটলি বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমাদের আসলে খাবারগুলো এভাবে মুখ থেকে পায়ু পর্যন্ত চলতে থাকে, মুখ থেকে পায়ু পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, এখন এখানে দেখো আরো কিছু অংশ ছিল। কি ছিল? যকৃৎ ছিল, পাশে দেখো যকৃৎ ছিল, এই যে। আবার যকৃতের এখানে নিচের দিকে পিত্তথলি ছিল। তারপর এই পাশে পাতার মতো, পাকস্থলী পিছের দিকে পাতার মতো, এভাবে করে পাতার মতো অগ্নাশয় আছে। ঠিক আছে, সো আমাদের এই সব জিনিসই হচ্ছে কি, সব জিনিস। আচ্ছা, এই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকে না, সো আমি আশা করবো তোমরা সবসময় এই ক্লাসগুলো লাইভ করবে। আর রেকর্ডেড থাকে কিনা তাও আমি যতটুকু জানি থাকে না, সমস্যা নেই, আমি তাও একটু জিজ্ঞাসা করে নিব, এনশিওর করে নিব রেকর্ডেড থাকে কিনা। তোমরা চেষ্টা করবা সবসময় আপু যখন অ্যানাউন্সমেন্ট দিব, আমরা যেই অ্যানাউন্সমেন্টটা দিব তোমরা ক্লাসটা ওই টাইমে করে ফেলার। আমাদের পেইড গ্রুপের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, সেজন্য তুমি লাইভ ক্লাস মিস করলে সমস্যা হয় না। কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আমি যতটুকু জানি রেকর্ডেড থাকে না, তাই সময় মতো করে ফেলো। ঠিক আছে, এখন তাহলে এইটা হলো, আমরা একটা ওভারঅল চিত্র দেখে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে রেখো, স্ক্রিনশটও মাঝে মাঝে নিয়ে রেখো। এখানে আসলে নেওয়ার মতো সেরকম কিছু নাই, ছবিটাই আছে। এখন দেখি
আর ছবিটা তোমাদের বইতেও আছে। এখন আচ্ছা, এখানে আমি এখন তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এইচএসসি এর জন্য দরকার সেগুলো দেখাবো। এখনই দেখাবো, দেখি দাঁড়া। আচ্ছা, তাহলে এখনই দেখাই। আমি লিখে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো। ওকে, আমি লিখে দিচ্ছি এইচএসসি এর জন্য এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে। হ্যাঁ, এইচএসসি এর জন্য আমরা এই চ্যাপ্টারটা দেখবা, যখনই তুমি এই চ্যাপ্টার নিয়ে পড়তে বসবা তখন দেখবা ইয়া বড় চ্যাপ্টারটা দেখে প্রথমে ভয় লেগে যাবে, এত বড় কেন। সেই জন্য প্রথম থেকে যদি তুমি জানো যে হ্যাঁ এই টপিক গুলো থেকে এইচএসসি তে বেশি বেশি প্রশ্ন আসে, তোমার ফোকাসটা ওই টপিক গুলোতে একটু বেশি আসবে। ওকে, হ্যাঁ, সামনে বই নিয়ে বসে আছো, ভেরি গুড, তুমি তো অনেক স্মার্ট। এটা কে? মুশফিক। ওকে, এখন দেখো এইচএসসি এর জন্য এখানে আমরা কি করব, কিছু প্রশ্ন বলে দিচ্ছি। দেখো এখানে কি হবে, বিভিন্ন ধরনের খাদ্য আছে, আমরা দেখতে পাবো বিভিন্ন টাইপের খাদ্য আছে। তো এই সবগুলো খাদ্যের পরিপাক প্রক্রিয়াটা লিখতে দেওয়া হয়, সিকিউতে আসে। তো এখানে আসতে পারে এভাবে, আমিষের পরিপাক লিখো, আমিষের পরিপাক প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আমিষের, তারপরে হতে পারে তোমার হচ্ছে বা প্রোটিনের, তারপর হতে পারে শর্করা, শর্করার পরিপাক, তারপর হতে পারে কি, শর্করার পর হতে পারে স্নেহ, ঠিক আছে, স্নেহের, এগুলোর কি, এগুলোর হচ্ছে পরিপাক প্রক্রিয়া, পরিপাক, পরিপাক প্রক্রিয়াটা লিখতে বলা হয়। পরিপাক প্রক্রিয়া লিখো। এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা খুব বেশি আসে। এটা না ডিরেক্ট এভাবে আসে না যে হ্যাঁ লিখো আমিষের পরিপাক প্রক্রিয়া, এভাবে ডিরেক্টলি আসে না। এভাবে ডিরেক্টলি আসলে তো তোমরা ইজিলি ধরে ফেলবা, মাঝে মাঝে আসে ডিরেক্টলি, কিন্তু সবসময় আসে না। এখন কিভাবে আসতে পারে, আসতে পারে তোমার উদ্দীপকে একটা খাবারের নাম লিখে দিতে পারে, ঠিক আছে, উদ্দীপকে একটা খাবারের নাম লিখে দিতে পারে। যেমন লিখে দিতে পারে আমরা হচ্ছে আমিষ বলতে এমনিতেই প্রোটিন বা আমিষ বলতে খুব ইজিলি যেগুলো চিনি সেগুলো হচ্ছে কি মাছ মাংস। সো বলতে পারে যে রফিক সবসময় মাছ মাংস খেতে চায়। আচ্ছা, এখন রফিকের প্রিয় খাদ্যগুলো পরিপাক প্রক্রিয়া লিখো, এভাবে, ঠিক আছে, এভাবে করে আসতে পারে। তাহলে রফিকের প্রিয় খাদ্যগুলো কি, সেগুলো হচ্ছে মাছ মাংস। মাছ মাংস মানে আমিষ বোঝাচ্ছে বা প্রোটিন বোঝাচ্ছে। এখন প্রোটিনের পরিপাক প্রক্রিয়া লিখতে হবে। তারপর শর্করা, স্নেহ, শর্করা নিয়ে যখন কথা বলে, আমিষ তো আমরা এমনিতেই চিনে যাই, শর্করা নিয়ে যখন কথা বলে দুইটা জিনিস বলে, একটু দেখি। শর্করা নিয়ে যখন কথা বলে তখন একটা বলে হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, আরেকটা জিনিস কি বলে, আরেকটা জিনিস বলে হচ্ছে তাপ, তাপ শক্তি, ঠিক আছে, তাপ শক্তি উৎপাদন করে, এরকম টাইপের দুইটা কথা বলে। আচ্ছা, এরকম টাইপের দুইটা কথা বলে। আর স্নেহ পদার্থের ক্ষেত্রে, স্নেহ পদার্থের ক্ষেত্রে হয়তো এমন একটা সাইন দিয়ে দিবে যে জন্য তোমরা বুঝতে পারবা, আর সাথে বলবে তাপ উৎপাদন করে, ঠিক আছে, তাপ উৎপাদন করে। উদ্দীপকের এই সাইন গুলো দেখে তুমি হচ্ছে বুঝে যাবা উদ্দীপকে আসলে কোন খাদ্যের কথা বলা হচ্ছে, আমিষের কথা বলা হচ্ছে নাকি হচ্ছে শর্করার কথা নাকি হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের কথা। এখন এই তিনটা খাদ্যের পরিপাক হচ্ছে বারে বারে আসে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। এরপর যখন আমি এই তিনটা খাদ্যের পরিপাক লিখব তখন আমাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে, সেই স্ট্রাকচারটা বলে দিব। একটা ফরমেশন তো আমরা দেখলাম, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন আরেকটা স্টাইল দেখি যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন হচ্ছে স্পেসিফিক অঙ্গ মেনশন করে দিতে পারে। স্পেসিফিক অঙ্গ, অঙ্গটা কি চলো একটু দেখে আসি। স্পেসিফিক অঙ্গ মেনশন করতে পারে। অঙ্গ হচ্ছে, দেখো আমি বলেছি তোমাদেরকে মেইনলি আমরা তিনটা জায়গায় খাদ্য পরিপাক দেখি, একটা হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে পেট বা পাকস্থলী, আরেকটা হচ্ছে অন্ত্র, আর অন্ত্রের মধ্যে স্পেসিফিক্যালি বলে ক্ষুদ্রান্ত্র। তো তোমার পরীক্ষা আসতে পারে, এই যে দেখো মুখ গহ্বরে
গহ্বরে খাদ্য পরিপাক। খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর আসতে পারে মুখের পর কি, কোথায় হচ্ছে, পাকস্থলীতে। পাকস্থলীতে খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। অথবা আসতে পারে ক্ষুদ্রান্ত্রে। আমরা অন্ত্র বলতে দুইটা জিনিস জানি না, একটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদান্ত্র। খাদ্য পরিপাকের কাজটা মেইনলি ক্ষুদ্রান্ত্রেই হয়। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। সো এইভাবে একটা প্রশ্ন প্যাটার্ন, আর এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। আচ্ছা, দুইটা প্যাটার্নে আমাদের এইচএসসি তে প্রশ্নগুলো আসে। আপু এই মুহূর্তে যেটা দেখিয়ে দিলাম এটা তোমাদের এইচএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এভাবে পড়তে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে আছি, আমি তোমাদের 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে ক্লাস ডিসকাশন বক্সে সবাই জানিয়ে দিবে। ঠিক আছে, 1 স্ক্রিনশট নিয়ে নাও, 2 3 4 5 একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর হচ্ছে আপু আবার পড়ানো স্টার্ট করে দিব। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে? একটু ক্লাস ডিসকাশন বক্সে আপুকে জানাও তো স্ক্রিনশট কি নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে দেখি একটু জানাও। এই যে যা কিছু এতক্ষণ লিখেছি এগুলো কিন্তু এইচএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নেওয়া ডান? ডান? কিছু বলো, তাড়াতাড়ি বলো আপুকে, আমি ওয়েট করছি তোমাদের রেসপন্সের জন্য। আচ্ছা ওকে, লিখে ফেলেছো, এটা তো আরো ভালো, লিখে ফেললে তো আরো ভালো। আচ্ছা ডান, ওকে। এখন আর কয়টা প্রশ্ন বলি, আরো কয়টা প্রশ্ন বলে দিই। দেখো এখানে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো কি, আর কিছু প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে দেখো। আর হচ্ছে কোথায় লিখি, নিচে লিখবো, আচ্ছা পরের স্লাইডে লিখি, পরের না একটা স্লাইডে সবকিছু রেখে দেই। দেখো আর আসতে পারে, আমরা দেখেছি না যকৃৎ, যকৃৎ দেখেছি, যকৃৎ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যকৃতের কাজ, যকৃতের কাজ, যকৃতের কাজ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে কি অগ্নাশয়ের কাজ ব্যাখ্যা করো। অগ্নাশয়ের কাজ ব্যাখ্যা করো। যকৃতের কাজ ব্যাখ্যা করতে গেলে তোমরা দেখতে পাবা এখানে দুইটা টাইপের কাজ আছে। যকৃতের কাজে দুইটা টাইপের কাজ আছে, একটা কি বিপাকীয়, একটা হচ্ছে বিপাকীয়, আরেকটা হচ্ছে কি সঞ্চয়ী। আরেকটা কি সঞ্চয়ী, বিপাকীয় কাজ আছে, আরেকটা আছে সঞ্চয়ী। সঞ্চয়ী একটা আছে বিপাকীয় আর একটা আছে সঞ্চয়ী। এই দুইটা কাজই আমরা একদম এক্সপ্লেইন করে শিখে নিব, এই দুইটা কাজই সুন্দর করে এক্সপ্লেইন করে শিখে নিতে হবে। ঠিক আছে, সো আমাদের এইটুকু অংশ আমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বো, আমরা এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা এখন এর মধ্যে আমরা এখানে যে পরিপাকগুলো আছে, অর্থাৎ কোথায় কি পরিপাক হচ্ছে, এই যে এই দুইটা জিনিস রিলেট করে আমরা আজকে ক্লাসে পড়ে নিব। একটা ক্লাসে একটা চ্যাপ্টারে সবকিছু তো আসলে শেষ করা যায় না, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের কি কি পড়তে হবে সেই জিনিসগুলো আসলে শেষ করে দিব। আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচে প্রত্যেক, এটা তো আপু একটা বড় ক্লাস নিচ্ছি না পুরো চ্যাপ্টারের, পেইড ব্যাচে হচ্ছে প্রত্যেকটা টপিক ভাগ করে করে চ্যাপ্টারটার অনেকগুলো ক্লাস থাকবে, আর আজকে ক্লাসটাতে হচ্ছে তোমাদেরকে পুরোটার আইডিয়া দিয়ে দিচ্ছি। সো এখন তোমাদের আরো কিছু জিনিস দেখাই, তারপর আবার আসবো। আমাদের খাদ্যের মধ্যে বিভিন্ন টাইপের খাদ্য আছে, তার মধ্যে এমসিকিউ তে শর্করা জাতীয় খাদ্য নিয়ে অনেক এমসিকিউ আসে। যেমনটা দেখো এমসিকিউ শর্করাতে বেশি আসে, কিন্তু আমিষ থেকেও আসে, তারপর হচ্ছে তোমার কি আরেকটা স্নেহ, ওগুলো থেকেও আসে। এখান থেকে কিছু জিনিস শিখবো। দেখো খাদ্যের উপাদান, প্রধান এনজাইম এবং উৎপন্ন দ্রব্য মানে কি। প্রথমে এই যে খাদ্যের উপাদান, আমরা এই জিনিসগুলো খাই, তারপর এটা হচ্ছে কি জটিল জটিল ফর্ম বা জটিল খাদ্য, এই পাশের গুলো
এই যে ভাত, রুটি, চিনি, শাকসবজি এগুলো আমরা খাই না, পেটের মধ্যে গিয়ে এটার অবস্থা কি হয় সেটা হচ্ছে এখানে। এই যে পেটের মধ্যে গিয়ে সর্বশেষ এই খাদ্যটার অবস্থা কি হয় এটা হচ্ছে পাশে আছে। সো এখানে দেখো শর্করা জাতীয় খাদ্য যখন খায়, এই শর্করা জাতীয় খাদ্যটা কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ। আর এই ক্ষেত্রে যে এনজাইম গুলো শর্করার উপর, মানে এনজাইমটা কেমন কি হিসেবে কাজ করে জানো? ধরো আমি একটা ইটের টুকরা নিলাম, হাতুড়ি দিয়ে ইটের টুকরাটা ভাঙা শুরু করলাম, হাতুড়িটা হচ্ছে কি কাইন্ড অফ এনজাইম। হাতুড়ি দিয়ে ভাঙতে ভাঙতে আমি ছোট ছোট কি করব, ছোট ছোট হচ্ছে ইটের টুকরা বানায় ফেলবো, কনক্রিট না বলে ওরকম ছোট ছোট ইটের টুকরা বানিয়ে ফেলবো। ঠিক আছে, ওকে, এটা একটু পড়াই দিব। এই যে যেটা বললা না আমি শর্করা স্নেহ পরিপাক ক্রিয়া মনে থাকে না, এটা একটু আজকে ক্লাসে পড়িয়ে দিব। ক্লাসের পর ইনশাল্লাহ তোমরা ভুলবা না, পারবা, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, সো এখানে কি কি এনজাইম কাজ করে দেখো। এই যে টায়ালিন, মল্টেজ, টায়ালিন, মল্টেজ এগুলো আসলে কোথা থেকে আসে জানো? টায়ালিন আর মল্টেজ এগুলো হচ্ছে আমাদের লালা গ্রন্থিতে থাকে, লালা গ্রন্থিতে থাকে। পরে আরো আছে অ্যামাইলেজ আছে, সুক্রেজ আছে। সো এই সবগুলো এনজাইম যেগুলো কি করে, সবগুলো এনজাইম যেগুলো হচ্ছে শর্করা পরিপাকে হেল্প করে, এগুলোকে একসাথে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, ঠিক আছে। লাইটিক মানে কি? লাইটিক মানে হচ্ছে কি ভেঙে ফেলে, ভেঙে ফেলা। লাইসিস, লাইটিক এই শব্দটার মানে হচ্ছে কি ভেঙে ফেলা। এখন এই নামগুলোর মধ্যে একটু মনে থাকে না হচ্ছে এই যে শর্করা, এটাকে মিলানো যাচ্ছে না, অ্যামাইলোলাইটিককে মিলানো যাচ্ছে না, অন্যগুলোকে মিলানো যায়। দেখো এই যে দেখো আমিষ, আমিষ খাবারগুলো তো চিনলাম, আমিষকে বলছে প্রোটিওলাইটিক এনজাইম। আমিষের ইংলিশ শব্দটা কি? আমিষের ইংলিশ শব্দটা হচ্ছে এই চ্যাপ্টারটাকে তো আচ্ছা করব অনেক, আচ্ছা অনেক কষ্ট হচ্ছে, সমস্যা নাই, এটা ইনশাআল্লাহ পারবা। আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত ভালো করে করো। এনজাইমটা কি? এনজাইম হচ্ছে ওই যে তোমাকে বললাম এরকম হাতুড়ির মতো কাজ করছে। এনজাইম কি করে? এনজাইম অ্যাকচুয়ালি একটা প্রোটিন। আমরা যখন কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়বো, কোষ রসায়ন চ্যাপ্টারটা আমাদের হচ্ছে তোমার ওই যে বোটানি বইতে, বায়োলজি ফার্স্ট পেপার, আমাদের যদিও পেইড ব্যাচে কোষ রসায়ন শেষ হয়ে গিয়েছে, তোমরা আমাদের যদি সাইকেল 2 তে ভর্তি হও তাহলে এখানে হচ্ছে আর্কাইভ ক্লাসে কোষ রসায়ন দেখতে পাবা। তো ওখানে আমরা পড়েছিলাম এনজাইম কি। তোমরা আজকে বইটা খুলে ওখান থেকে এনজাইম কি টপিকটা, এনজাইম নিয়ে অনেক কিছু আছে, অনেক এনজাইমের টাইপ একটু পড়ে নিও। আর সহজ ভাবে যদি বলি আপু, এনজাইমটা কি করছে? এনজাইমটা হচ্ছে খাবারটাকে একটু কি করে দিচ্ছে, লিকুইড করে দিচ্ছে বা ত্বরান্বিত করছে যেন তাড়াতাড়ি হজম হয়। ঠিক আছে, আমিষ, আমিষ কি? প্রোটিন, প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম মিলে না, প্রোটিন আর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। সো এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, সামনে লাগবে। দেখো পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সব সিন সিন, দেখো সব সিন সিন। আর এই প্রোটিনটা যখন হজম হয়ে যাবে তখন এটাকে কি বলা হবে? অ্যামিনো অ্যাসিড, মানে ছোট ছোট হয়ে যাবে তখন এটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এরপর আচ্ছা এরপর আসি স্নেহ। স্নেহর ক্ষেত্রে কি? লিপিড, দেখো এল লিপিড, লাইপো লাইটিক, মিল আছে না? দেখো মিল আছে, এত কষ্ট করে মুখস্থ করা লাগে। শুধু আমিষটা একটু ডিফারেন্ট, আমিষটা ডিফারেন্ট না আসলে, আমিষটা দেখো, আমিষটা না, আমিষ না সরি, শর্করাটা একটু ডিফারেন্ট, শর্করা। আর বাকি সবগুলো নামের সাথে মিলে। আমিষ প্রোটিন, প্রোটিওলাইটিক, তারপর হচ্ছে লিপিড, লিপিডের হচ্ছে কি লাইপোলাইটিক। ঠিক আছে, লাইপোলাইটিক। এখন লিপিডের মধ্যে দেখো লিপিড আসলে আমরা দেখবো লিপিডটা আসলে কোথায় হজম হয়। এখন লিপিড কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। আচ্ছা এই জিনিসগুলো তো আমরা একটু বুঝলাম যে আমাদের এই কঠিন কঠিন খাদ্যগুলো প্রথমে একদম প্রাইমারিলি আমি স্টার্ট করছি, তারপর কঠিন জিনিসগুলো পড়াবো।
আমরা প্রাইমারিলি বুঝলাম শর্করা, আমিষ আর স্নেহ, এগুলো যখন আমরা খাই তখন তো এরকমই থাকে, ভাত মাছ রুটি এরকম থাকে, কিন্তু পেটের ভিতরে গিয়ে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তারপর হচ্ছে কি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলোতে পরিণত হয়ে যায়। এখন তাহলে আমরা হচ্ছে দাঁড়াও, আচ্ছা একটু একটা জিনিস আইডিয়া পেলাম। এখন আমরা আমাদের যে তোমার পরিপাকটা শুরু হয়, আমরা টেস্ট পাই না, আমরা জিওবার মধ্যে অনেক ধরনের স্বাদ কুড়ি থাকে। জিওবাটা একটু দেখো, এই জিনিসটা পড়ো কিন্তু, এগুলো এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোথায় কি আছে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। জিওবার একদম সামনের দিকে এই যে এই ভাগটাতে আমরা হচ্ছে মিষ্টি টেস্টটা পাই। তারপর এই দুই পাশে হচ্ছে নোনতা টেস্টটা পাই, লবণাক্ত। আর এর পেছনে এই দুই পাশে হচ্ছে টক বা অ্যাসিডিক টেস্টটা পাই। আর একদম পিছনের দিকে হচ্ছে তিতো। সো এটা কি মিল অতি দিয়ে মনে রাখে, কি একটা নিউমোনিক ছিল মিল অতি, মানে কি, মানে তোমার সাথে অতিরিক্ত মিল আমার, ঠিক আছে, মিল অতি তোমার সাথে আমার অতিরিক্ত মিল, অনেক মিল। সো মিল মিষ্টি, ল দিয়ে লবণাক্ত, অ দিয়ে অম্ল, আর তি দিয়ে তিক্ততা। তুমি এভাবে মনে রাখতে পারো। এমসিকিউ এর জন্য জিওবার কোথায় কোন টেস্ট বারটা আছে। আচ্ছা ক্লাস কতক্ষণ, ক্লাসটা হচ্ছে 8:30 পর্যন্ত হবে। সো হোপফুলি তোমরা শেষ পর্যন্ত থাকবা। এভাবে হচ্ছে আমরা মিল অতি এক একটা জায়গা চিনে রাখবো। তো এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসে। এখন দেখি খাদ্য পরিপাকের আমরা শুরু করে দেই। হ্যাঁ, আমরা যে প্রশ্নগুলো পড়েছিলাম সেগুলোর কয়েকটা আমরা সলভ করব আজকে। এখন বললো মুখ গহ্বরে খাদ্যবস্তু দুই ভাবে পরিপাক হয়, একটা যান্ত্রিক আর একটা রাসায়নিক। দেখি আপুকে কি বলতে পারো তোমরা, কিছুক্ষণ আগে আমি যে প্রশ্ন লিখেছিলাম সেই প্রশ্নের মধ্যে এনজাইম বললাম এতবার, এনজাইম গুলো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নিশা। এখন আপুকে বলো এই এনজাইম গুলো আসলে এই যে যান্ত্রিক নাকি রাসায়নিক, কার মধ্যে পড়ে বলো তো? যান্ত্রিক নাকি রাসায়নিক? এনজাইম আসলে এই দুটার মধ্যে কোনটাতে পড়ে? দেখি তো আপুকে একটু ক্লাস ডিসকাশন বক্সে জানাও। মিল অতি দিয়ে বোঝালাম, একটা ছন্দ দিলাম, ছন্দ মিল, মি দিয়ে হচ্ছে মিষ্টি, সামনে হচ্ছে মিষ্টি মানে এটা পেছনের দিকে যাচ্ছে, সামনের দিকে মিষ্টি, তারপরে যে জায়গাটা ওখানে হচ্ছে লবণাক্ত, তার পেছনে যে জায়গাটা সেখানে হচ্ছে অম্লতা, একদম শেষের দিকে জিহ্বার এবং শেষের দিকে হচ্ছে কি তেতো। এটাই বুঝিয়েছি। আচ্ছা হ্যাঁ, লালা গ্রন্থির অবস্থানটাও দেখাবো, সুন্দর একটা ছবিতেই দেখাবো। এখন আপুকে বলো তো দেখি এনজাইম কিসের মধ্যে পড়ে, বলতে পারো কেউ? তাড়াতাড়ি করে বলো, যান্ত্রিক নাকি রাসায়নিক বলো তো? এনজাইম দিয়ে যে খাদ্য পরিপাক হচ্ছে। ওকে ভেরি গুড, রাফিয়া, তারপর হচ্ছে সাউদা, বুশরা, মনীষা, তারপর কে এটা নাদিয়া, তারপর হচ্ছে মুশফিক। আচ্ছা তোমরা পারছো, খুবই খুবই চমৎকার ভাবে তোমরা অ্যান্সারটি করেছো। এনজাইমের কথা যে বললাম, এনজাইমটা আসলে রাসায়নিক পরিপাকের মধ্যে পড়ে, রাসায়নিক পরিপাকের মধ্যেই এনজাইম গুলো পড়ে। কোথায় পড়ে? রাসায়নিক পরিপাকের মধ্যে। তাহলে আমাদের যান্ত্রিক পরিপাকটা কোথায় হচ্ছে? যান্ত্রিক পরিপাক শুনেই বুঝতে পারছি যে যন্ত্র একটা ব্যাপার আছে। হ্যাঁ, খাবারটা যখন আসে তখন আমাদের দাঁত কি করে, যন্ত্র একটা ব্যাপারের কাজ করে, দাঁত দিয়ে হচ্ছে যান্ত্রিক পরিপাকটা হয়, দাঁত দিয়ে হয় যান্ত্রিক পরিপাক, আর বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে হয় রাসায়নিক পরিপাক। এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা পড়ে রেখো। অ্যাডমিশনের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, আর এইচএসসি এর জন্য পড়ে রাখবা। এটা মানে হচ্ছে প্রথমটা হচ্ছে কি আমাদের ইনসিজার বা কর্তন দাঁত কয়টা আছে। এটা কি করেছে আমি তোমাদেরকে বলি, এটা যদি আমাদের মুখ হয়, ঠিক আছে, মুখটাকে কি করলো, চারটা, এই যে উপরের পাটি, আমাদের উপরের চোয়াল এইটা, ঠিক আছে, আর এটা হচ্ছে নিচের চোয়াল। এখন এটাকে প্রত্যেকটা চোয়ালকে আবার কি দিয়ে ভাগ করলো, আবার দুই ভাগ করলো, ডান পাশ বাম পাশ, উপর নিচ, ডান পাশ বাম পাশ। এখন কি করলো, একটা পাশ নিলে এই পাশে হচ্ছে একটা ইনসিজর বা একটা কর্তন দাঁত,
দুইটা কর্তন দাঁত, একটা দুইটা, দুইটা কর্তন দাঁত বা ইনসিজর, ঠিক আছে। তারপর এই যে আই, তারপর একটা ছেদন দাঁত ক্যানাইন C1, তারপর প্রিমোলার অগ্রপেশন দাঁত, দুইটা অগ্রপেশন দাঁত, দুইটা অগ্রপেশন দাঁত, সেজন্য 2। আর M3 মানে তিনটা মোলার, তিনটা মোলার মানে পেশন দাঁত। আহা, আমার পুরো জায়গাটা বের হয়ে গেল। তিনটা মোলার টুথ বা পেশন টুথ। একটা পাশ আমি বললাম, একটা পাশ বের করলাম, বাকি পাশগুলো গুণ করে দিলাম। এরকম এইরকম হচ্ছে দুই পাশে আছে না, তাই কি করলো, টোটাল কাউন্ট করলো 8টা, 8 গুণ 2 সেম 8 গুণ 2, টোটাল হচ্ছে 32। এখন এই 32টা দাঁত আমাদের সবার থাকে না, আমার নিজেরই এখনো 32টা দাঁত উঠেনি। সো এটা হচ্ছে কি সাধারণত 32টা দাঁত থাকে, এই জন্য একটা এভারেজ ভ্যালু দেওয়া। দাঁতের ব্যাপারটা গেল, এখানে সবগুলো দাঁত নিয়ে লেখা আছে, যা কিছু বলেছি তাই এখানে। এরপর আসি পাকস্থলী। পাকস্থলীর এক একটা অংশ এখানে লেখা আছে, ছবিটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ। পাকস্থলীর একদম উপর থেকে যে জায়গাটা আসছে, উপর থেকে বললাম না, মুখের পর হচ্ছে গলা, গলার পর একদম পেট পর্যন্ত যে নালীটা গেল সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অন্ননালী। তারপর হচ্ছে পাকস্থলী শুরু হয়েছে। পাকস্থলীর এই যে ফোলা যে জায়গাটা দেখছি গম্বুজের মতো, গম্বুজের মতো এই জায়গাটাকে বলা হয় ফান্ডাস, আর এই পুরোটাকে বলা হয় বডি বা দেহ। আর এখানে দেখো দুইটা প্যাচ আছে, এই জায়গাটা ছোট আর এই জায়গাটা বড়, ঠিক না? এই জায়গাটা বেশি বড় না, এই জন্য বলা হলো বড় বাঘ, আর এটা ছোট না, এই জন্য বলা হলো ছোট বাঘ। এখন এই যে নিচের দিকে এটা যেটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে পাইলোরাস। এরপর শুরু হলো পাকস্থলীর পর আমরা বললাম না অন্ত্র শুরু হয়েছে, সেই জন্য অন্ত্রের ক্ষুদ্রান্ত্র আসলে শুরু হয়। ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ হচ্ছে টিউডেনাম। এই ছবিটা আঁকতে পারতে হবে, কারণ তোমার আমি প্রথমে যে প্রশ্নগুলো দেখিয়েছি ওখানে কিন্তু লিখেছি পাকস্থলী, তারপর মুখ বিবর, ক্ষুদ্রান্ত্র, এগুলোর পরিপাক আসে। খুবই সহজ ছবি, এমন করে ভুজুম ভাজুম করে সুন্দর করে এঁকে দিবা, বুঝাই দিবা কোন জায়গায় কি আছে। তুমি যদি ভালো করে লেবেলিং করতে পারো অনেক মার্কস পাবা, ঠিক আছে? লেবেলিং করতে পারো, ছবিটা আঁকাতে পারো, অনেক মার্কস পাবা। সো পাকস্থলীর অংশগুলো দেখলাম, এখন দেখি একটু পাকস্থলীর 3D একটা অ্যানিমেশন দেখি। পাকস্থলীতে আসলে খাবারের কি অবস্থা হয়। প্রথমে তো আমরা মুখে নিলাম, মুখে নেওয়ার পর চাবালাম, গুঁড়া গুঁড়া হয়ে গেল, তারপর এটা পেটের মধ্যে যাবে, কি হয় দেখি তো, আসো। এই যে দেখো পেটের মধ্যে যাচ্ছে, খাবারটা পেটের মধ্যে যাচ্ছে। এই যে পেটের মধ্যে কি কি আছে দেখো, এটা হচ্ছে পাকস্থলী, তারপরে এই যে দেখছো ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই যে খাবারটা যাচ্ছে পেটের মধ্যে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে খাবারটা, এই যে গেল। তারপরে যে পাকস্থলীতে অনেক রস ছিল না, রসগুলো এই যে দেখো, রসগুলোর সাথে মিশে খাবারটা হচ্ছে এমন করে করে একদম এটাকে চাপ দেওয়া হচ্ছে, পেরিস্টালসিস। আশেপাশের দেওয়ালগুলো যে চাপটা দিচ্ছে এটাকে বলে পেরিস্টালসিস। এখন যেগুলো আসতেছে এগুলো হচ্ছে পাকস্থলীর রস, গ্যাস্ট্রিক রস, দেখো গ্যাস্ট্রিক রস দিচ্ছে, হোয়াইট হোয়াইট দেখলা না, এগুলো হচ্ছে কি গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রস দিয়ে খাবারটাকে ইচ্ছে মতো পাকাচ্ছে, এই যে খাবার একের পর আসতেছে, খাবারটাকে হচ্ছে পাকানো শুরু করছে। দেখো কিভাবে আসলে পাকস্থলীতে পরিপাক গুলো হয়, এই যে দেখো পাকানো শুরু করছে। হ্যাঁ, এখন খাবারটাকে কি করছে, আরো পাকাচ্ছে পাকাচ্ছে শুধু বারবার। এই যে খাবারটা, এই যে ভেতরে এটা হচ্ছে খাবার, একটা মন্ড মন্ড তৈরি করে ফেলতেছে, ভেতরে এটা খাবার আর এগুলো হচ্ছে রস, খাবারটাকে একদম মন্ড করে। এই যে দেখো এখন পেরিস্টালসিস, আশেপাশ থেকে চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে, ঠিক আছে? কাপড় ধোয়ার পর কাপড়টাকে যেমন করে চাপ দেই এরকম চাপ দিচ্ছে। এই যে এখন হচ্ছে খাবারটা মন্ডের মতো হয়ে, এই যে দেখো মন্ডের মতো হয়ে কোথায়, ডিউডেনাম মানে ক্ষুদ্রান্ত্রে চলে যাচ্ছে, অন্ত্রে চলে যাচ্ছে, এখন অন্ত্রে চলে যাচ্ছে। দেখো এর পাশে যেটা দেখতে পাচ্ছি অন্ত্র, ঠিক আছে? খাবারটা কোথায় চলে গেল, অন্ত্রে চলে গেল। সো খাবারটা পাকস্থলী থেকে কোথায় চলে আসলো, এই যে ক্ষুদ্রান্ত্রে চলে আসলো, ঠিক আছে? ক্ষুদ্রান্ত্রে চলে আসলো, এর পরের পার্টটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্র। সো আমরা ভেতরের দিকে যেটা দেখছি এটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এই যে এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের একদম
সাথেই, পেটের সাথেই যে অংশটা, আর এরকম করে কোনো লাভ নাই না আজমা, কারণ হচ্ছে আমাদের সবার পেটে এগুলো আছে। তুমি বায়োলজি পড়তে হলে বায়োলজি সবগুলো টার্ম পছন্দ করতে হয়, ঠিক আছে? সো এখন দেখো, এই যে এখানে ভেতরে আমাদের পাকস্থলীর পাশেই যে ক্ষুদ্রান্ত্রের যে পার্টটা, সেটা কি, সেটা হচ্ছে কি ডিউডেনাম। এরপর খাবারটা কোথায় যায়? জেজুনামে যায়। জেজুনাম, এই যে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, জেজুনাম। এরপর নিচে শেষের দিকে যে অংশটার সাথে বৃহদান্ত্র যুক্ত থাকছে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ইলিয়াম, সেটাকে বলা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে? সো খাবার এভাবে ক্ষুদ্রান্ত্রেও কিন্তু পরিপাক হচ্ছে। আচ্ছা, এখন দেখি এই যে ক্ষুদ্রান্ত্র অংশগুলোর নাম বলা আছে, মনে রাখার জন্য কি বললাম, ডিজে, ডিজে ইলিয়াস, এভাবে তোমরা মনে রাখতে পারো, ডিজে ইলিয়াস। এখন দেখি ক্ষুদ্রান্ত্রের অ্যানিমেশন। খাবারটা ওই যে পাকস্থলী থেকে দেখলাম ডিউডেনাম হয়ে চলে আসলো। আচ্ছা, ডিউডেনাম হয়ে ক্ষুদ্রান্ত্রে আসলো, তাহলে দেখি ক্ষুদ্রান্ত্রে কি হচ্ছে। এখন ভিডিওটাতে আমরা দেখবো ক্ষুদ্রান্ত্রে ডিউডেনামে আসার পর খাবারটার কি অবস্থা হচ্ছে, ঠিক আছে? খাবারটা এতক্ষণ কোথায় ছিল? পাকস্থলীতে ছিল। আচ্ছা, এটা কি শুরু হয়নি? হয়েছে তো মনে হয়। কই কিছু দেখায় না কেন? 1 2 3 4 5 6, হ্যাঁ এখন আসতেছে। দেখো কি হচ্ছে, দেখো খাবারটা এখন ক্ষুদ্রান্ত্র চলে আসতেছে, দেখো ক্ষুদ্রান্তে আসতেছে। ক্ষুদ্রান্ত্র এসে কিভাবে কি হচ্ছে দেখি তো, চলো। ক্ষুদ্রান্ত্রে খাবারটা চলে আসতেছে, দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ ক্ষুদ্রান্ত্রে আমরা ভিলাই নাম শুনছি না, ভিলাই। দেখো আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের মতো, এগুলো হচ্ছে ভিলাই। এই যে এগুলো হচ্ছে কি ভিলাই, এই যে আঙ্গুলের মতো যেগুলো দেখতে পাচ্ছি এরকম এরকম, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ভিলাই। আচ্ছা দেখো, এরপর দেখো, মানে এগুলো সবগুলো ক্ষুদ্রান্ত্রের ভেতরে, ক্ষুদ্রান্ত্রের ভেতরে। বায়োলজিকে মজা নিয়ে পড়তে হবে, তাহলে দেখবে বায়োলজি ভালো লাগবে। ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে রক্তনালী আছে অনেক চিকন, তো তাই এটাকে ক্যাপিলারিস বলছে। দেখো অনেক চিকন, দেখো এগুলো দিয়ে কি রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে। এই যে খাবার আসতেছে এখানে মিশে, আমরা কিন্তু জানি রক্তের মাধ্যমে খাবারটা কিন্তু, খাবার আমাদের দেহে ছড়িয়ে পড়ে। সো এই যে রক্তনালীর মাধ্যমে খাবারের এই যে আমাদের শক্তিগুলো বা খাবারগুলো, এই যে দেখো ক্ষুদ্রান্ত্র, এর গায়ে অনেকগুলো রক্তনালী আছে, দেখছো ক্ষুদ্রান্তটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মোস্ট ওয়েলকাম মোহনা। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এখন পেটটা, এই এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে লিভার, ব্রেইন, কিডনি, লাং, দেখো স্কিন। তারপর এই যে বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই যে আমরা দেখি না ছোট বাচ্চা থাকে, এখানে থাকে, ঠিক আছে? আচ্ছা শেষ। আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম, আমরা হচ্ছে খাবারটা প্রথমে ছিল মুখে, তারপর সেটা কোথায় গেল, আমরা চাবালাম, চাবানোর পর খাবারটা কোথায় গেল, মুখ থেকে কোথায় গেল, চলে গেল আমাদের পাকস্থলীতে, অর্থাৎ পেটে গেল। পেটে যাওয়ার পর খাবারটা কি হলো, মন্ডল তৈরি করলো, মন্ড বা একটা চাকার মতো হয়ে গেল। সেই খাবারটা চলে গেল কোথায়, ডিউডেনাম দিয়ে ক্ষুদ্রান্ত্রে চলে গেল। ক্ষুদ্রান্ত্রে এখন কি কি হলো সবকিছু দেখতে পেলাম। এরপর এখন এখন আমরা কি দেখবো, মুখের কথা তো বাদ, মুখের কথা তো ভালো করে বলিনি, ঠিক না? একজন কিন্তু বলেছিলে, আপু আমাদেরকে লালা গ্রন্থিগুলো কোথায় কোনটা আছে একটু দেখান। সো এখন মুখে থেকে যখন আসছে তখন পরিপাকে, মুখের মধ্যে পরিপাকে হেল্প করছে কারা, লালা গ্রন্থি মেইনলি হেল্প করছে। এখন এই লালা গ্রন্থিগুলো আমি আমার ছোটবেলায় তো পড়ে আসছি, হ্যাঁ 3 জোড়া লালা গ্রন্থি আছে, এটা এখানে আছে, এটা ওইখানে আছে, কিন্তু কখনো না দেখার সুযোগ পাইনি। যখন মেডিকেলে পড়তে এসেছি তখন দেখেছি। তখন হচ্ছে তোমার আমরা এরকম করে হচ্ছে মানুষের মধ্যে এই যে তোমার গ্রন্থিগুলোর অনেক অনেক পরীক্ষা পেশেন্টদের উপর এইগুলো অনেক করতে হয়েছে, ঠিক আছে? তখন কিন্তু দেখেছি। সো এখন দেখো এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না, এমসিকিউ তো অনেক আসে। মানুষের মুখগহ্বরে দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে, 3 জোড়া, 3টি না কিন্তু, ভালো করে শুনবা, 6টি লালা গ্রন্থি আছে, 3 জোড়া, অর্থাৎ এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এখানে দুইটা, এইভাবে। এখন দেখি কি কি আছে।
প্যারোটিড গ্রন্থি। এটা কোথায় থাকে? কানের দিকে, কানের দিকে নিচে, কানের দিকে নিচে থাকে। লোকেশন গুলো তোমাদের বইতে একদম যেটা লেখা আছে পরীক্ষায় সেটাই লিখতে হবে। আমি এখন বোঝার জন্য একটু আশেপাশে বলবো। কানের দিকে একদম নিচে, ছবিতে দেখাবো। আর সাবম্যান্ডিবুলার, তোমাদেরকে একটু বলি, আমাদের যে নিচে চোয়াল, এই যে এটার নাম হচ্ছে কি ম্যান্ডিবল। আর উপরে যে চোয়াল, উপরে চোয়ালের নাম হচ্ছে ম্যাক্সিলা। ঠিক আছে, তো উপরের এই চোয়ালের নাম কি? ম্যাক্সিলা, ম্যাক্সিলা। আর নিচে যে চোয়াল, নিচে চোয়ালের নাম হচ্ছে কি ম্যান্ডিবল। তোমরা তোমরা বেশিরভাগই হচ্ছে কি ম্যান্ডিবলের নামে শুনেছো, ম্যাক্সিলার নামটা খুব কম শুনেছো। ম্যাক্সিলারি সাইনাস, সাইনোসাইটিস, তোমাদের অনেকে সাইনোসাইটিস আছে না, সাইনোসাইটিস, অনেক মানে ঠান্ডা লাগলে ভালোই হতে চায় না, তাদের জন্য শীতকালটা প্রচুর কষ্টের। অ্যাজ লাইক মি, আমার জন্য শীতকাল অনেক কষ্টের। সো শীতকাল না পছন্দ করার একটা বড় রিজন হচ্ছে এই যে সাইনোসাইটিস। এটা কেন? ম্যাক্সিলারি সাইনাস গুলোতে কি হয়, আমাদের হচ্ছে কি ম্যাক্সিলারি সাইনাস গুলো একদম মানে এখানে হচ্ছে কি লিকুইড বা তরল পদার্থে ভারী ভরে গিয়ে এগুলো সব ভারী ভারী হয়ে যায়। দেখবা তোমরা যদি যারা মুসলিম আছো, নামাজ পড়তে গেলে তোমার হচ্ছে সিজদা দিতে পারো না, অনেক পেইন ফিল করে, মাথা ব্যথা করে, ভারী ভারী হয়ে যায়। তো এগুলো হচ্ছে কি ম্যাক্সিলারি সাইনাস গুলোতে যখন ফ্লুইড অ্যাকিউমুলেট হয়, অর্থাৎ তরল পদার্থ ভরে ভরে যায়, এগুলো হচ্ছে ভারী হয়ে যায়। ম্যাক্সিলার পার্টটা হচ্ছে এই কাজগুলো। এখানে ম্যাক্সিলার নিয়ে তেমন একটা কথা নাই, এখানে কথা আছে কি ওই যে ভালো কথা, ঘাস ফড়িং এ পড়েছো, ভেরি গুড। কেউ জানিয়েছে? আর এটা জানিয়েছে হচ্ছে ইকরা। ওকে, তারপর ম্যান্ডিবল আমরা আসলে যেটা হচ্ছে নাড়াতে পারি, ম্যাক্সিলা কিন্তু নাড়াতে পারি না, নাড়াতে পারি ম্যান্ডিবল। দেখো খাওয়ার ক্ষেত্রে আমরা হা নিচেটা নাড়াই। এই ম্যান্ডিবলের নিচে সাবম্যান্ডিবুলার, এই ম্যান্ডিবলের নিচে যে গ্রন্থিটা থাকবে সেটাকে বলা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আর সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল শব্দটা দিয়ে আমাদের টাং বা জিহ্বাকে বোঝায়, টাং বা জিহ্বাকে বোঝায়। সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে। এখন দেখি ছবিতে, এই যে একটা ছবি দেখলাম, তারপর একটা 3D ছবি দেখবো। এই ছবিটাতে দেখো কানের এই পাশে, তারপর দেখছি দেখো সাবম্যান্ডিবুলার, এই যে চোয়াল, চোয়াল এই চোয়ালের এখানে নিচের দিকে, তারপর সাবম্যান্ডিবুলার গেল, তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল কোথায়? এই যে জিহ্বার নিচে, জিহ্বার নিচে। ঠিক আছে, এখানে দেখি এই যে দেখো এই মানুষটার মধ্যে লালা গ্রন্থিকে ইংলিশে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। দেখো এই যে আমাদের কি দেখছি, প্যারোটিড, প্যারোটিড গ্ল্যান্ড দেখছি। দেখো কানের নিচে, আরেকবার আসি, দাঁড়াও। এই যে দেখো কানের নিচে, এখন দেখাচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে কানের নিচে, এই যে এখানে 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 হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। এখন হচ্ছে দেখো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, মাথাটাকে উপর দিকে উঠে তারপর দেখালো। এখন সাবলিঙ্গুয়াল দেখাবে, এই যে জিহ্বা, এটা হচ্ছে কি জিহ্বা, জিহ্বার পাশেই হচ্ছে কি ছিল সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমি সরে যাচ্ছি, সরে গিয়ে তোমরা এখন দেখো, সরে যাচ্ছি, এখন দেখো মানুষটার মধ্যে কোন জায়গায় আছে, দেখো ভালো করে দেখো। প্রথমে দেখাচ্ছে দেখো কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে, দুইটা, দুই পাশে দুইটা, নিচে এখন দেখো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দেখাচ্ছে, দুই পাশে কোনাকুনি করে নিচের দিকে। এখন জিহ্বার নিচে, একদম জিহ্বার নিচে দেখাচ্ছে দেখো সাবলিঙ্গুয়াল, দুইটা কিন্তু সেম ছিল না। তো এগুলোই হচ্ছে আমাদের কি, আমাদের লালা গ্রন্থি। এখন আমরা আসলে এখন কি দেখছি, আমরা হচ্ছে গ্রন্থিগুলো যেগুলো থেকে রস রিলিজ হয় সেগুলো দেখতে পাচ্ছি। দেখো যকৃৎটা কোথায় থাকে, যকৃৎ দেখো এই যে উপরের দিকে হচ্ছে আমাদের ফুসফুস, তার নিচে এক পাশে ডান পাশে যকৃৎ, বাম পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পাকস্থলী। যেহেতু এখানে যকৃৎ নিয়ে কথাবার্তা, তাই যকৃৎটাই দেখানো হয়েছে। ঠিক আছে, যকৃৎটাই দেখানো হয়েছে। দেখো এখানে বলে যকৃৎটা কোথায়, যকৃতের অবস্থানটা কিন্তু খুব সুন্দর করে বলা আছে। দেখো যকৃৎ উদর গহ্বরে, অর্থাৎ উদর গহ্বর মানে পেট, আর বক্ষ গহ্বর মানে বুক। ইংলিশে উদর গহ্বরকে বলা হয় অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমেন পেটকে বলে,
আর বুককে বলা হয় কি থোরাক্স, বুককে বলা হয় থোরাক্স। সো দেখো উদর গহ্বরের উপরিভাগে ডান দিকে, এই যে দেখো ডান দিকে মানে পেটটা যেখান থেকে শুরু হয়েছে তার উপরের দিকেই, উপরে মানে শুরুর দিকেই ডান দিকে বেশিরভাগ অংশ জুড়ে থাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ওই যে পেট আর বুক দুইটার মাঝে হচ্ছে একটা ডায়াফ্রাম থাকে, একটা ডায়াফ্রাম থাকে। এই যে দেখো এটা হচ্ছে কি বুক, যেখানে আমাদের ফুসফুসটা থাকে, এখানে দুইটার মাঝখানে ছাতার মতো একটা অংশ থাকে যেটাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বলে। তার নিচে ডিউডেনাম থাকে এবং ডান বৃক্কের তার নিচে, সরি তার নিচে কি থাকে দেখো, তার নিচে হচ্ছে, তার নিচে আমাদের এই লিভার বা যকৃৎটা থাকে। কিসের উপর থাকে? লিভার বা যকৃৎটা তার নিচে থাকে। এটার নিচে মানে লিভার বা যকৃতের নিচে থাকে হচ্ছে ডিউডেনাম আর ডান বৃক্ক। এগুলোর ঠিক উপরের দিকে পাকস্থলীর ডান পাশে লালচে বাদামি রঙের, কথাটা একটু পেঁচায় লিখছে বাট ইজি কথা হচ্ছে আমাদের উদর গহ্বরের উপরিভাগে ডান পাশে থাকে কি যকৃৎ। এখন এটা বলার জন্য এর আশেপাশের স্ট্রাকচার গুলোরও কথা বলেছে, যার নিচে যকৃতের নিচে থাকবে ডিউডেনাম আর ডান বৃক্ক আর পাশে থাকবে পাকস্থলী। এই কথাগুলোকে একটু অগোছালো ভাবে এখানে বলা হয়েছে। সো আমরা এখন দেখি মানুষের যকৃৎ। যকৃতের এরকম অনেকগুলো অংশ আছে, প্রত্যেকটা অংশ নিয়ে আমরা পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা জানবো। এছাড়া আমরা আমাদের পেট ক্লাসে তো এই বড় চ্যাপ্টারটার অনেকগুলো মনে হয় 10টা 11টা মতো ক্লাস আছে, প্রত্যেকটা টপিকে ভেঙে ভেঙে হচ্ছে ওখানে পড়ানো হবে। আচ্ছা এখন হচ্ছে লিভারের অ্যানিমেশন কি আছে দেখো তো, এই যে দেখো লিভারটা পাশে কিন্তু পাকস্থলী আছে, দেখো এখানে পাকস্থলী আছে আর এটা যকৃৎ, নিচে হচ্ছে ক্ষুদ্রান্ত্র ছিল। দেখো যকৃতের ভেতরের জিনিসগুলো একবার এখানে দেখাচ্ছে, একটু একটু করে দেখালো। এই যেটা হচ্ছে যকৃৎ, এটা 4টা লোব আছে। দেখো একটা ডান লোব আর একটা বাম লোব, একটা বড়টা ডান লোব আর একটা বাম লোব দেখো। তারপর এখানে যকৃতের ভেতরে অনেকগুলো কোষ আছে। ভেতরে কিন্তু যকৃতে কি তৈরি হয়, পিত্ত বা বাইল তৈরি হয়, যকৃতে পিত্ত তৈরি হয়। যে পিত্ত বা বাইল জমা হয় গল ব্লাডার বা পিত্তথলিতে জমা হয়। দেখো পিত্তথলিতে জমা হয়, পরে এটা কি হয় ক্ষুদ্রান্ত্রে আসে, এসে খাদ্য পরিপাকে সাহায্য করে, ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাকে সাহায্য করে। দেখো যকৃতের আরো অনেকগুলো অংশ আছে, সেই অংশগুলো নিয়ে এখানে দেখানো হচ্ছে। পরবর্তীতে আমরা এই অংশগুলো নিয়ে জানবো। সো আমরা এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। এখন আসো তাহলে আমরা এখানে ক্লাসটা করি। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টরা পেইড ক্লাসটা করে আমার ক্লাস করতে চলে এসছো। আমি খুবই ব্লেসড তোমরা যে আমার ক্লাস করতে এখানে চলে এসছো। এখন আজকে তোমাদের ওই ক্লাসটা নিতে পারি নাই, এই ক্লাসটা আগে থেকে স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম যে এই ক্লাসটা আমি নিব, দ্যাটস ওয়াই আমি ওই ক্লাসটা নিতে পারি নাই। ওই ক্লাসটা হচ্ছে মেহেদি ভাই নিয়েছে। আর তোমরা যে এখানে এসেছো আমি খুবই ব্লেসড। এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়বো। এই চার্টটা দেখবা বইতে একটা বিশাল বড় চার্ট আছে, যার মধ্যে প্রথম দিকে যে প্রশ্নগুলো বলেছিলাম আমাদের আমিষ কিভাবে পরিপাক হয়, শর্করা কিভাবে পরিপাক হয়, তারপর হচ্ছে তোমার আর আচ্ছা শর্করা কিভাবে পরিপাক হয় নেক্সট ক্লাসটা আপু, এই যে পরশু যে ক্লাসটা তোমাদের সিকিউ সলভিং ক্লাস, ওইটা কিন্তু আমিই নিব। সো ডোন্ট ওয়ারি, আজকে ক্লাসটা অ্যাক্সিডেন্টালি এখানে নিচ্ছি। যাই হোক এখন হচ্ছে আমরা কি করব, আমরা বলছিলাম শর্করা আমিষ তারপর স্নেহ কিভাবে পরিপাক হয় সেগুলোর একদম একটা চার্ট করে বইয়ে সুন্দর করে আছে, কিন্তু প্রথমে পড়তে গেলে একটু হিবিজিবি মনে হয়। সো আমি এটা বলবো, তার আগে একটু তোমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র আবার পড়াই, ঠিক আছে? এগুলো বলবো। এখানে দেখো, এখানে একটু দেখাই তারপর বুঝতে পারবা এখানে কি আছে। মুখবিবর, পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত্র। মুখবিবর, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। তার আগে আমি তোমাদেরকে একটা ফাঁকা স্লাইডে কিছু জিনিস দেখাই। একটা স্লাইড নিয়ে নেই, এখানে কি করলাম, ওকে এখান থেকে নেই, টান
এই স্লাইডটাতে দেখাই। দেখো এখানে দেখি আমরা যখন এই যে প্রথমে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যখন আমরা অ্যান্সার করব প্রত্যেক ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম ফলো করব। সেই নিয়মগুলো আমি তোমাদেরকে 1 মিনিট পরে বলছি। তোমরা সবাই এই প্রশ্নের অ্যান্সার এখন দেখতে পাবা। 1 মিনিট আমাকে একটু পানি খেতে দাও, পানি বিরতি, ঠিক আছে? পানি ব্রেক দেই, ওয়াটার ব্রেক। আমি তোমাদেরকে একটা ছোট্ট ওয়াটার ব্রেক দেই। আমার গলা শুকায় গেছে কেন জানো? আমি এমনিতে টানা অনেকক্ষণই ক্লাস নিতে পারি, এখন হঠাৎ করে আচ্ছা একটা ওয়াটার ব্রেক। 1 মিনিট হচ্ছে ওয়াটার ব্রেক। আমার ওয়াটার ব্রেক শেষ। ওকে, হ্যাঁ একজন প্রশ্ন করেছে আপু যকৃতের ছবিটা কি পরীক্ষা আঁকতে হয়? পরীক্ষা আঁকতে হয়, আপু শিখিয়ে দিব, আস্তে আস্তে আপু শিখিয়ে দিব যকৃতের ছবিটা কিভাবে আঁকতে হয়। আমি নরমালি আমার ক্লাসগুলো যারা এখানে পেইড ব্যাচের স্টুডেন্টও এসেছো তারা কিন্তু জানো আমি আমার ক্লাসে বইয়ে যে ছবিগুলো আছে সেগুলোকে কিভাবে ইজিলি আঁকা যায় সেটা দেখিয়ে দেই, প্লাস এই যে ছবি ভিডিও যা কিছু দেওয়া যায়, আর ক্লাসের চেষ্টা করি সব লেকচারগুলোরই একটা দাগানো পিডিএফ দিয়ে দেওয়া বা দাগানো বইয়ের ছবি দিয়ে দেওয়া। সো আমরা যেটা করব একটু বলি, প্রশ্নগুলো অ্যান্সার তোমার পরীক্ষায় যেটাই আসুক না কেন, খাদ্য পরিপাক, ঠিক আছে? খাদ্য পরিপাক হোক সেটা আমিষ, হোক সেটা স্নেহ বা কি শর্করা, সবসময় আমরা 3টা হেডলাইন ইউজ করব। কি কি এই 3টা হেডলাইন হচ্ছে, 1 মুখগহ্বর, তারপর হচ্ছে 2 হচ্ছে ওয়েট, 2 হচ্ছে পাকস্থলী, 2 পাকস্থলী, তারপর হচ্ছে কি 3, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যারা এতক্ষণ ক্লাস করেছো বা এতক্ষণ পুরো ক্লাসটা করতে পারোনি, যারা নতুন এইমাত্র জয়েন করেছো তারা এইটা পড়লে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন এইচএসসি এর জন্য কমন পড়ে যাবে, ঠিক আছে? এখন একটা স্লাইডে অনেক কিছু পড়াবো, দেখো কি পড়াই। তারপর পাকস্থলী, তারপর হচ্ছে কি ক্ষুদ্রান্ত্র। আমাদের যদি প্রশ্ন আসে খাদ্য পরিপাক নিয়ে তখন আমরা এভাবে করে লিখবো, আমি এক্সপ্লেন করছি, এখন একটু লিখতে দাও, ঠিক আছে? শর্করা, যদি পরীক্ষার প্রশ্ন আসে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক লিখো, আমি এই 3টা হেডলাইনে লিখবো, ঠিক আছে? এই 3টা হেডলাইনে লিখবো মুখ গহ্বরে খাবারটার কি অবস্থা হয়, তারপর পেটে গেলে পাকস্থলীতে খাবারটার কি অবস্থা হয়, তারপর আচ্ছা পাকস্থলীতে দেখো হ্যাঁ পাকস্থলীতে কি অবস্থা হয়, তারপর হচ্ছে তোমার শর্করা, আমিষের এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রে কি অবস্থা হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে স্নেহ, ঠিক আছে? এইভাবে হচ্ছে পড়বো আমরা। এখন আসি, এখানেও সেম কথাগুলো পরীক্ষায় যেভাবে আসুক না কেন আমরা হচ্ছে 3টা হেডলাইনে লিখবো। তো এখানেও সেম। একটা জিনিস খেয়াল করো, যারা আগে একটু পড়েছে তারা কিন্তু বুঝে যাবা, আমি তো এক্সপ্লেন করব, মুখ বিবর বা মুখ গহ্বর সেম। আচ্ছা এখানে এক্সট্রা কি দেখতে পাচ্ছ ভিন্ন সেটা হচ্ছে আপুকে একটু জানাবা। আমি লেখার ক্ষেত্রে একটু গ্যাপ গুলো কোথায় দিচ্ছি একটু বলো, ঠিক আছে? দেখবো কারা বলতে পারো। তারপর এখানে কি ক্ষুদ্রান্ত্র, এরপর আসি স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে কি হবে। আচ্ছা দেখো স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে সেম, মুখ বিবর আর গহ্বর সেম, ঠিক আছে? আচ্ছা বিবর, আচ্ছা বিবর, মুখ বিবর, বিহবর, জানি না কি ছিল জানো, গহ্বরই দেই, সেফ চল, সবগুলো সেম রাখি।
যেটা লিখবা সেটা সবগুলো সেমই রেখো, ঠিক আছে? গহ্বর, গহ্বর, তারপর হচ্ছে দেখো পাকস্থলী, তারপর কি ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। ওকে, এখন কেউ কি ধরতে পারছো আমি যে গ্যাপ রাখছি না, গ্যাপ রাখার ক্ষেত্রে কি করছি? আচ্ছা, পরীক্ষায় ছক করে আঁকতে হবে না, পরীক্ষায় ছক করে আঁকতে হবে না, তোমরা জানো একটা ছক দিয়ে সবকিছু মনে রাখতে পারো, দ্যাটস ওয়াই আমি এভাবে এঁকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন হচ্ছে আপু দেখাই, ইয়েলো কালার ইউজ করি। শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য আমাদের মুখে, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, মুখে আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, ঠিক আছে? এখানে কিন্তু শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে। কিভাবে হবে আমি একটু দেখাই, বলছি তোমাদেরকে, আমি হচ্ছে একটু লিখে রেখেছি। দেখো, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে আমাদের মুখে, হবে কি, আমাদের মুখে লালা রস থাকে না, লালা, লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়, লালা রস, এই লালা রসের, এই লালা রস থেকে দুইটা জিনিস, দুইটা এনজাইম বের হয়, দুইটা এনজাইম, একটা কি, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে টায়ালিন। একটা স্লাইডে তোমাদেরকে আজকে অনেক কিছু পড়াবো, একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগ দাও। টায়ালিন, টায়ালিন, আরেকটা কি, মল, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ, মল্টেজ, ঠিক আছে? এরা কি করবে, এরা হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে, যেমন শর্করা খাদ্যকে, শর্করাকে কি করে, এরা হচ্ছে শর্করা, শর্করা জাতীয় খাবারটাকে কি করছে, শর্করাকে, শর্করাকে প্রথমে হচ্ছে তোমার কি করে, শর্করার মধ্যে যেমন স্টার্চ, স্টার্চকে মল্টেজ, আলটিমেটলি গ্লুকোজে পরিণত করবে। প্রথমে মল্টেজ, আচ্ছা প্রথমে হচ্ছে মল্টেজ, আচ্ছা মল্টেজ সরি মল্টোজ, প্রথমে হচ্ছে মল্টোজ, মল্টোজ একটা দ্বি শর্করা, মল্টোজ, এরপর কি করে গ্লুকোজ, গ্লুকোজে পরিণত করে। ওই যে আমরা দেখেছিলাম না, শর্করা জাতীয় খাদ্য পেটের মধ্যে গেলে গ্লুকোজ হয়, গ্লুকোজ হয়, পেটের মধ্যে গেলে গ্লুকোজ হয়, আমরা দেখেছিলাম, দেখেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে কি করবে, স্টার্চ, মানে শর্করাটার নাম বইতে লেখা আছে স্টার্চ, স্টার্চ কি করে, স্টার্চ হচ্ছে মল্টোজ প্রথমে, তারপর হচ্ছে গ্লুকোজে তৈরি, গ্লুকোজে পরিণত করে। এদের উপর কি কাজ করে, এই শর্করা জাতীয় খাদ্যের উপর টায়ালিন আর মল্টেজ, এই এনজাইম গুলো কাজ করে মুখগহ্বরে মল্টোজ আর কি করে, গ্লুকোজে পরিণত করে। তার মানে শর্করা জাতীয় খাদ্য আমাদের মুখগহ্বরে পরিপাক হয়, আর পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্ত্রে পরিপাক হবে, ঠিক আছে? শর্করা তাহলে দুইটা জায়গায় পরিপাক হয়, মেইনলি মুখেই হয়, তারপর আমাদের ক্ষুদ্রান্ত্রে হয়। অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যের পরিপাক হয়। তো এখানেও আছে, ক্ষুদ্রান্ত্রে আছে, ক্ষুদ্রান্ত্রে কিছু এনজাইম আছে, সেই এনজাইম গুলো দিয়ে পরিপাকটা হয়। আমি জাস্ট তোমাদেরকে ওই যে চার্টটা দেখাবো, সেজন্য এখানে আর বললাম না, এখানে পরিপাক হবে। কয়টা এনজাইমের নাম লিখে দিই তাহলে হয়। দেখো এনজাইম গুলোর নাম লিখি, কি কি আছে, অ্যামাইলেজ আছে, আচ্ছা অ্যামাইলেজ, অ্যামাইলেজ আছে, এখানে শর্করাটা, এখানে শর্করাটা অ্যামাইলেজ এনজাইম আছে, অ্যামাইলেজ, তারপর হচ্ছে মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, তারপর হচ্ছে ল্যাকটেজ, এরকম অনেক কিছু আছে, সেগুলোর সাথে, সেগুলো দিয়ে আলটিমেটলি কিসে পরিণত হয়, গ্লুকোজ। তোমাদের বইতে আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, পরীক্ষায় হচ্ছে খুব সুন্দর করে বইতে আছে, আপু এটা পড়ার পর বইয়ের লাইনগুলো পড়বা, তাহলে তুমি বুঝে যাবা। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, আমি কিন্তু এখানে একদম এক্সাক্ট বিক্রিয়াগুলো লিখছি না, বিক্রিয়াগুলো তোমাদের লিখতে পারতে হবে, ঠিক আছে? সো এটা গেল। তাহলে শর্করা জাতীয় খাদ্য দুইটা জায়গায় পরিপাক হচ্ছে, কোথায়, মুখগহ্বর আর ক্ষুদ্রান্ত্রে, পাকস্থলীতে হচ্ছে না, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে না। ওকে,
এখন তাহলে পাকস্থলীতে কি পরিপাক হচ্ছে? আমিষ জাতীয় খাদ্য। পাকস্থলীতে কোনটা পরিপাক হচ্ছে? আমিষ জাতীয় খাদ্য। ঠিক আছে, এখন দেখো আমিষের ক্ষেত্রে পাকস্থলীতে এসে কি কি হচ্ছে? আমিষের জন্য যে এনজাইম গুলো ইম্পর্টেন্ট সেখানে কি কি আছে? সেখানে আছে ট্রিপসিন আছে, ট্রিপসিন কয়টা এনজাইমের নাম বলছি, ঠিক আছে? ট্রিপসিন আছে, তারপর কাইমোট্রিপসিন আছে, কাইমোট্রিপসিন, তারপর আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে এরকম অনেকগুলো এনজাইম আছে, ঠিক আছে? খাবারগুলো আলটিমেটলি এখান থেকে কি হিসেবে বের হচ্ছে? এখান থেকে হচ্ছে খাবারগুলো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। মানে আমিষের পরিপাকৃত অবস্থাটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। সো এখন এরপর আমরা পাকস্থলীতে দেখতে পাচ্ছি আমিষ পরিপাক হচ্ছে। আর কোথায় আমিষ পরিপাক হয়? আর ক্ষুদ্রান্ত্রে আমিষ পরিপাক হয়। পাকস্থলীতে আমিষ পরিপাক হচ্ছে আর ক্ষুদ্রান্ত্রে আমিষ পরিপাক হয়, দুইটা জায়গায় আমিষ পরিপাক হচ্ছে। এখন চার্টটা যখন দেখাবো তখন ডিটেলস বুঝতে পারবা। পাকস্থলী আর ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক হচ্ছে, ঠিক আছে? এটা আসলে ইচ্ছে করে করিনি আপু, কারণ হচ্ছে কি এটা আগে থেকে প্রমিস ছিলাম। আমি তোমাদের এখন যে ক্লাসগুলো নিচ্ছি সেটাও কিন্তু আমি হঠাৎ করে পেয়েছি। সো আগে থেকে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছি। এখন আপু কথা দিয়ে তো কথা না রাখতে পারি না, সেজন্য কথা রাখতে চলে আসলাম। সো আমরা দেখছি পাকস্থলীতে আমিষ পরিপাক হচ্ছে, ক্ষুদ্রান্ত্রে হচ্ছে। আমি যদি আরো বেশি টাইম পেতাম আমি প্রত্যেকটা অংশে পরিপাকের বিক্রিয়াগুলো দেখিয়ে দিতাম, খুব সুন্দর করে লিখে দিতাম, কিন্তু আসলে টাইমটা খুবই স্বল্প সময়ের জন্য, 1.5 ঘন্টা, তাই আসলে পুরো ডিটেলস পাচ্ছি না। ছকটার মধ্যে বোঝাবো, এখানে একটু বুঝিয়ে ছকের মধ্যে চলে যাব। তাহলে মুখগহ্বরে আমিষ পরিপাক হচ্ছে না। আমিষ পরিপাক কোথায় হচ্ছে না? মুখগহ্বরে আমিষ পরিপাক একদমই হচ্ছে না। মেইনলি কোথায় হচ্ছে? মেইনলি হচ্ছে পাকস্থলীতে। মেইন জায়গাগুলো একটু মার্ক করি, দেখো এখানে আমাদের শর্করার মেইন জায়গাটা কোথায়? মুখগহ্বর, ঠিক আছে? আমিষের মেইন জায়গাটা কোথায়? পাকস্থলী। ক্ষুদ্রান্ত্রে অ্যাকচুয়ালি সব খাবারই পরিপাক হয়, এখন আসি স্নেহ তাহলে কোথায় হচ্ছে? স্নেহ জাতীয় খাদ্য শুধুমাত্র ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়। কিভাবে পরিপাক হয় জানো? পরিপাক হয় স্নেহ জাতীয় খাদ্য, আচ্ছা, শুধুমাত্র মেইনলি হচ্ছে কি ক্ষুদ্রান্ত্র, কিন্তু পাকস্থলীতে ছোট্ট একটা পরিপাক হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে মাখন। মাখনের যে চর্বি আছে না, শুধুমাত্র একটাই হতে পারে, তাও খুবই অল্প পরিমাণে হয়। পাকস্থলীতে যেটা হয় সেটা খুবই অল্প পরিমাণে। মাখনের চর্বি এটা কি হয়? মাখনের চর্বিটা এখানে কি আছে? ফ্যাটি অ্যাসিড, আচ্ছা, ফ্যাটি অ্যাসিড প্লাস আমরা গ্লিসারল পড়েছি না? গ্লিসারল আমরা দেখেছিলাম প্রথম দিকে। খাবারের হচ্ছে স্নেহ জাতীয় খাবারের অবস্থাটা কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। পাকস্থলীতে শুধুমাত্র মাখনের চর্বিটাই পরিপাক হয়, ঠিক আছে? আর ক্ষুদ্রান্ত্রে কি হচ্ছে? ক্ষুদ্রান্ত্রে হচ্ছে পিত্তরস। আমরা দেখেছি পিত্তরস, এখানে পিত্তরসই হচ্ছে মেইনলি খাবারটা পরিপাক করতে হেল্প করছে। পিত্তরসটা কি থাকে? পিত্তরসটা কি করে? পিত্তরস হচ্ছে ক্ষারীয় পদার্থ। আমাদের এখন যে অ্যাসিডিক খাবারগুলো আছে, অ্যাকচুয়ালি পাকস্থলীতে তোমার হচ্ছে কি অনেক অ্যাসিডিক থাকে না? হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। অনেক টাইম থাকলে সেগুলো পড়াতাম, আসলে অতটা টাইম নেই। সো ওইখানকার অ্যাসিডিক খাবারগুলোকে পিত্তরসের সাথে যে
পিত্তরসটা ক্ষারীয় না, বিক্রিয়া করে নিউট্রাল করে দেয়। নিউট্রাল করে কি করে? নিউট্রাল করে পরিপাকে সাহায্য করে। এখানে কি একটা ব্যাপার আরেকটা আছে কি ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন, ঠিক আছে, ইমালসিফিকেশন। তারপর এখানে তাহলে পিত্ত রসের মধ্যে আসলে এখানে কি থাকছে? পিত্ত লবণটা থাকে, পিত্ত লবণ, পিত্ত লবণ থাকে। পিত্ত রসে কি থাকে? অ্যাকচুয়ালি পিত্ত লবণ থাকে, লবণ, পিত্ত লবণ থাকে, ঠিক আছে। সো আমরা আচ্ছা পিত্ত লবণ ইমালসিফিকেশন জিনিসটা কি? আচ্ছা একটু বলতেছি। এখানে আচ্ছা এখানে যে এনজাইম গুলো আছে, যেমন একটা এনজাইমের নাম লিখতে পারি ফসফোলাইপেজ, একটা এনজাইমের নাম লিখছি ফসফোলাইপেজ, বেশি লিখবো না এখন, একটু পর দেখাচ্ছি। একটা এনজাইম লেখা যায় ফসফোলাইপেজ, শেষে লাইপেজ দেখেছিলাম লিপিডের ক্ষেত্রে লাইপেজ লাইপেজ টার্মটা আছে। তো খাবার তৈরি করে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারলে পরিণত করে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে। এখন আচ্ছা আমিষ হচ্ছে কি করে, আচ্ছা এখানে হচ্ছে একটু কারেক্ট করি, এই যে দুটো লিখলাম না, এগুলো আসলে ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রে, আমি একটু এখানে ঠিক করে দেই। ক্ষুদ্রান্ত্র আমি ওভারঅল লিখে ফেলেছিলাম, এখন তোমরা স্পেসিফিক যেহেতু দিবা তাই হচ্ছে একটু স্পেসিফিক যদি বলি, এখানে হচ্ছে কি পেপসিনোজেন বা পেপসিন আছে, এখানে আছে পেপসিন, রেনিন, এগুলো আছে, পেপসিন, পেপসিন, রেনিন। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। মেইনলি পাকস্থলীতে পরিপাকটা হচ্ছে, আচ্ছা এটা ব্লু দিয়ে দেখালাম, মেইনলি পাকস্থলীতে, আর এটা হচ্ছে মেইনলি ক্ষুদ্রান্ত্রে। সো এটা একটা স্ক্রিনশট নাও তোমরা, ঠিক আছে, একটা স্ক্রিনশট নাও। আমি চারটা দেখাবো, স্ক্রিনশট একটা নিয়ে ফেলো। আপু 5 পর্যন্ত বলছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। পরীক্ষায় শুধুমাত্র এগুলো লিখলে কিন্তু হবে না, এগুলো লিখলে একদমই হবে না আপু, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য এরকম শর্টকাট একটা জিনিস দেখালাম। পরীক্ষায় এত অল্প লিখলে কিন্তু একদমই হবে না। যদি অনেকটা টাইম পেতাম তাহলে এই পরিপাক টপিকটা, অ্যাটলিস্ট পরিপাকটা তোমাদেরকে একদম ভালো করে দেখিয়ে দিতাম অল্প কিছুক্ষণ, তাই তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। স্ক্রিনশট নিয়েছো? 5 পর্যন্ত কাউন্ট করছি, স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আচ্ছা একজন লিখে ফেলেছো, ভেরি গুড। এখন দেখো একটা জিনিস কিন্তু কারেক্ট করে ফেলবা, মাঝখানে আমিষের মধ্যে আমি পেপসিন আর রেনিন লিখেছি, তো এটা একটু পর চার্ট দেখালে তোমরা আরো ভালো আইডিয়া পাবা। স্ক্রিনশট ডান, হ্যাঁ স্ক্রিনশট ডান। তাহলে কি হলো, একটা জিনিস হলো, সেটা কি হলো, কিপ আরেকটা 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 এটাতে একটু যাই। দেখো একটা জিনিস হলো, সেটা হলো কি, দেখি আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এত কাহিনীর মধ্যে একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের খাদ্য পরিপাকে 3টা জায়গা সবসময় মেনশন করতে হবে, কি সবসময় মেনশন করতে হবে? মুখগহ্বর, তারপর 2 নাম্বার পাকস্থলী, তারপর 3 নাম্বার ক্ষুদ্রান্ত্র। এই 3টা জায়গা আমাদের সবসময় মেনশন করতে হবে। এখন মুখগহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, ঠিক আছে। পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়, আমিষ আসলে শুধুমাত্র না, মেইনলি, আর খুবই অল্প পরিমাণে স্নেহ, খুবই অল্প স্নেহ, স্নেহ খুবই অল্প, খুবই অল্প, খুবই অল্প স্নেহ, ঠিক আছে। আর ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্য পরিপাক হয়, শর্করা, তারপর আমিষ, স্নেহ, আমিষ স্নেহ, কিন্তু মেইনলি হয় কি, মেইনলি হয় হচ্ছে স্নেহ, মেইনলি হয় স্নেহ, মেইনলি হয় কি স্নেহ, স্নেহটা হচ্ছে মেইনলি হয়। সো আমাদের এই বেসিক কনসেপ্ট গুলো থাকলে এই চার্টটা আমরা পড়তে পারবো, আর চার্টটা আমাদের জন্য অনেক ইজি হবে। আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আপুকে ডান বলো, তারপর আমরা চার্টে চলে যাব, চার্টে চলে যাব। আরেকটা স্ক্রিনশট নাও, 1 2 3 4 5।
আরেকটা স্ক্রিনশট নিয়েছো? সবাই একটু ক্লাস ডিসকাশন বক্সে আপুকে জানাও। আরেকটা স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা আচ্ছা, আরেকটা স্ক্রিনশট নিয়েছো? একটু তাড়াতাড়ি করে আপুকে একটু জানাও তো। হয়েছে না হয়েছে? ওকে, ডান। সো এখন আসি আমরা, দেখো আপু যে কথাগুলো বলেছিলাম তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এতগুলো কথা বলা। দেখো তো এখানে কি হচ্ছে, দেখো মুখ বিবর মানে মুখগহ্বরের কি লালাগ্রন্থি, সেই লালারস কি কি আছে? টায়ালিন মেইনলি থাকে আর মল্টেজ থাকে, স্টার্চ আর গ্লাইকোজেন। এখন এই চারটা অনেক ইজিলি বুঝতে পারবা। এগুলো হচ্ছে আসলে শর্করা জাতীয় খাদ্য। শ্বেতসার, স্টার্চ, গ্লাইকোজেন, মল্টোজ, এগুলোকে কি করে? মল্টোজ আর গ্লুকোজ, ছোট ছোট খাবার, মল্টোজ আর গ্লুকোজ। মল্টোজ হচ্ছে দ্বিশর্করা আর গ্লুকোজ হচ্ছে এক শর্করা, এগুলোতে পরিণত করে। তারপর পাকস্থলী, পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস যেটা, এটার আরেকটা নাম হচ্ছে কি পাক রস। পাকস্থলী পাক রস, এই পাক রস দিয়ে কি কি করে বলেছিলাম না? মেইনলি হচ্ছে কি, মেইনলি সে কি করে? প্রোটিন, প্রোটিন আর লিপিড খুবই অল্প। এখানে হচ্ছে কি পেপসিন আছে, তারপর জিলেটিনেজ আছে। ওই যে বইতে পড়তে গেলে রেনিনের নামটা তখন পাবো। তারপর দেখো এটা কি করে, আলটিমেটলি কি করে? প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করে, করে প্রোটিওজ, পেপটোন, তারপর পলিপেপটাইড এসব কিছু তৈরি করে। আর এখানে লিপিডের ক্ষেত্রে ওই যে মাখনের চর্বি, মাখনের চর্বিটা কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে। দেখো এত এই চারটা প্রথমে দেখলে কিন্তু অনেক কঠিন লাগবে, কিন্তু আপুর যে একটু আগে দুটা ছবি স্ক্রিনশট নিয়েছো, ওগুলো বুঝলে চারটা ইজি লাগবে। চারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। তারপর দেখো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যই পরিপাক হয়, কিন্তু মেইনলি পরিপাক হয় কি? মেইনলি পরিপাক হয় লিপিড, মেইনলি পরিপাক হয় লিপিড। দেখো এই যে লিপিড পরিপাক হওয়ার জন্য, আচ্ছা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এখানে কি করেছে জানো? ক্ষুদ্রান্তে আসলে এখানে আন্তরিক রস, অন্ত্র থেকে যে রস আসে আন্তরিক রস, ক্ষুদ্রান্তের রস, এই রস দিয়ে দেখো এখানে প্রথমে এই আন্তরিক রস, আচ্ছা ক্ষুদ্রান্ত্রে অগ্নাশয় রস, আন্তরিক রস, দুইটাই এখানে ক্ষুদ্রান্ত্রের ভূমিকা পালন করছে। ঠিক আছে, সো এখানে দেখো অগ্নাশয় রস দিয়ে যখন পরিপাক করছে তখন অনেকগুলো নাম, প্রথম থেকে কয়েকটা মনে রাখো, যদি অন্যগুলো কঠিন লাগে, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, যে কয়টা পারো করে আলটিমেটলি কি করছে দেখো তো? পলিপেপটাইড, সরল পলিপেপটাইড, অ্যামিনো অ্যাসিড, এগুলোতে পরিণত করছে। ঠিক আছে, আর এই প্রোটিন জাতীয় খাবারগুলোর উপর কাজ করছে। কোনটা কিসের উপর কাজ করছে পাশে জাস্ট লেখা আছে, অনেকবার যখন পড়বা সবটা তখন কিন্তু বুঝে যাবা। প্রথমে একটু কঠিন লাগতে পারে কিন্তু পরে বুঝে যাবা। দেখো এটা অগ্নাশয় রস, লিপিড হচ্ছে কি লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, স্টারেজ, এই যে চর্বির উপর কাজ করছে, চর্বির উপর আলটিমেটলি কি তৈরি করছে? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। আন্তরিক রস, প্রথমে তাহলে অগ্নাশয়ের সরি ক্ষুদ্রান্ত্রে কি কাজ করে? অগ্নাশয় রস কাজ করে, তারপর হচ্ছে আন্তরিক রস কাজ করে। অগ্নাশয় রস ও তিনটা খাদ্যেরই পরিপাকে হেল্প করছে, তোমার প্রোটিন জাতীয় খাদ্য, তারপর হচ্ছে শর্করা, স্নেহ, সবগুলো সেম ভাবে অগ্নাশয় রস। ঠিক আছে, অগ্নাশয় রসও সেম ভাবে তিনটা খাদ্য পরিপাকে সাহায্য করছে। এখন এই চ্যাপ্টার থেকে কিরকম এমসিকিউ গুলো আসতে পারে তোমরা একটু ফাস্ট দেখবা, ফাস্ট দেখে যাবা। আপু হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো হচ্ছে চেঞ্জ করবো, স্লাইড গুলো চেঞ্জ করবো, তোমরা তাড়াতাড়ি করে দেখো। তোমাদের টেস্ট নিচ্ছি না, কারণ একটা ক্লাস করে তোমরা যেগুলো পারবা আমি সেটা এক্সপেক্টও করি না। তোমরা আজকে ক্লাসটা থেকে পরিপাক তন্ত্র বা পরিপাকের অনেক আইডিয়া পেয়ে যাবা। তো আমি এখন পরীক্ষা তো নিচ্ছি না, ঠিক না? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কতটুকু? আমরা জেনেছি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের সবচেয়ে বেশি দৈর্ঘ্য ছিল না 6 থেকে 7 মিটার, আর বৃহদান্ত্রের 1 to 1.5 মিটার ছিল। ক্ষুদ্রান্ত্রের অংশ 9 কোনটি? ক্ষুদ্রান্ত্রের অংশ 9 কোনটি? দেখি তো, এটা এটা আমি দিব। আচ্ছা এটা তোমাদেরকে একটু দেই, ডিজে ইলিয়াস শিখিয়ে দিয়েছি না, দেখি এটা পারো কিনা। তোমাদেরকে এটা দেই, একটা কুইজ দিয়ে দেই। দেখো এখানে একটা কুইজ দিয়ে দিচ্ছি,
অংশ নয় কোনটি? নয়, দেখো তো এটা পারো কিনা। একটা কুইজ দিচ্ছি, কুইজ চলে গেছে, দেখো ABCD লিখা আছে, সেখানে ভোট দিয়ে জানিয়ে দাও। আমরা বলছি ডিজে ইলিয়াস, আবার ক্লুও দিয়ে দিচ্ছি, দেখো পারবা, চেষ্টা করো তাহলেই পারবা। বলো ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? এখানে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি, দেখি তো বলতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, পোল দিয়েছি, দেখো পোল চলে গেছে। আচ্ছা, পোল চলে গেছে, দেখো তো পারো কিনা। ক্লুটাও কিন্তু বলে দিলাম, কি ক্লু ছিল সেটাও বলে দিলাম। এখন দেখি পারো কতজন পারো। আচ্ছা, সো তাড়াতাড়ি করে বলে ফেলো। অনেক স্টুডেন্ট পারছো তোমরা। ওকে, আমি দেখতে পাচ্ছি 70.83% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছো। সো খুবই ভালো লেগেছে। ডিজে ইলিয়াস বলেছিলাম না, ডিজে ইলিয়াস। সো এখান থেকে আমরা তাহলে ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জেজুনাম, ই দিয়ে ইলিয়াস, বাকি রইল কি সিকাম। তাহলে সঠিক উত্তর সিকাম। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি হবে? সিকাম। তাহলে সিকাম কিসের অংশ? সিকাম হচ্ছে কিসের অংশ? সিকাম হচ্ছে বৃহদন্ত্রের অংশ, বৃহদন্ত্রের অংশ। জেজুনামের দৈর্ঘ্য সম্পূর্ণ ক্ষুদ্রান্ত্রের কত অংশ? আমরা এটা জেজুনাম নিয়ে ডিটেলসে পড়লে জানবো, যদিও আজকের ক্লাসে পড়িনি, তাই হচ্ছে আর এটা নিয়ে এক্সপ্লেনেশন দিলাম না, জাস্ট তোমরা অ্যান্সারটা দেখে যাও। খাদ্যনালীর কোন অংশ ভিলাস থাকে? জানারই কথা, আমরা পড়েছি, বাট একদম ডিটেলসে খুব বেশি ভালো করে পড়িনি, তাই ডিটেলসে জানবা না এখানে। কারণ এখানে এই দুইটা অংশই হচ্ছে কি আমরা জেনেছি, ক্ষুদ্রান্ত্রে থাকে কি, ক্ষুদ্রান্ত্রে থাকে হচ্ছে ভিলাস বা ভিলাই। সো এখানে দুইটার মধ্যে তো আরো ডিটেলসে পড়িনি, তাই হচ্ছে এটা অ্যান্সারটা দেখে নাও। নিম্নে কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়? শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়, এখানে কোনটা হবে তাহলে দেখে ফেলি। অ্যান্সারটা হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইমটা কি করে? এটা এখানে না। আচ্ছা, একটা সিকিউ কোশ্চেন দেখি, ঠিক আছে, একটা সিকিউ কোশ্চেন দেখি। দেখো এই প্রশ্নটা দেখো, উদ্দীপকে কিসের ছবি আছে? পাকস্থলীর ছবি আছে। এই সিকিউ কোশ্চেনের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। জাস্ট আমরা দেখি এটা কোনটা কি। এই দুইটা প্রশ্ন অন্য চ্যাপ্টার থেকে আছে। সবসময় দেখবা সিকিউ ক আর খ মাঝে মাঝে বাইলাক একই চ্যাপ্টার হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় অন্য চ্যাপ্টার থেকে থাকে। আর আমরা সবসময় ছবি দেওয়ার চেষ্টা করব। উদ্দীপকে পি চিহ্নিত অংশে খাদ্য পরিপাকে সংশ্লিষ্ট গ্রন্থি কোষগুলির নাম ও কাজ লিখো। পি চিহ্নিত অংশ কি? পি দিয়ে কি বোঝাচ্ছে বলো? পি কি? পিটা কি? গ্রন্থি কোষগুলোর নাম ও কাজ লিখো। পি কি বলো তো, দেখি বলতে পারো কিনা পি কি? হ্যাঁ, অনেক তাড়াতাড়ি সময় চলে গেছে, আমারও ইচ্ছে করতেছে আর একটু পড়াই, কিন্তু না, তোমরাও টায়ার্ড হয়ে গেছো। আজকে বছরের শেষ দিন, বেশি পড়ালে বলবো আল্লাহ এই আপু অনেক পড়ায়। আচ্ছা দেখো, পি চিহ্নিত অংশটা হচ্ছে কি পাকস্থলী। পি চিহ্নিত অংশটা হচ্ছে কি পাকস্থলী। আর এখানে পরিপাকে সংশ্লিষ্ট গ্রন্থি অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থির নাম বলছে। 4 ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, আমরা যখন ডিটেলসে পড়বো তখন আমরা বুঝে যাব। ছুটি দিয়ে দিচ্ছি। এই যে এই গ্রন্থিগুলোর ভেতরে যে কোষগুলো আছে, প্রত্যেকটা কোষে আলাদা আলাদা কাজ আছে। মানে এর দ্বারা তোমাদের বোঝাচ্ছি এই অংশগুলো থেকে প্রশ্ন আসে। ভেরি গুড, তোমরা অনেক ভালো করে বলতে পারছো। তারপর উদ্দীপকে কিউ অংশটি কিভাবে প্রোটিন পরিপাকে সাহায্য করে? কিউ কি বলতো? কিউটা কি? হ্যাঁ, সিকিউতে আমরা অবশ্যই ছবি আঁকবো। আমরা সিকিউতে কোশ্চেনে না চাইলেও কিন্তু ছবি আঁকবো। ভেরি গুড নিশা, আয়েশা সিদ্দিকা নিশা। কিউ কি? কিউ হচ্ছে, দেখি আর কে কে পারে। হ্যাঁ, ও কিন্তু বলে ফেলেছে। আচ্ছা, আমার সম্পর্কে বলেছি তো, আমি হচ্ছে তোমাদের প্রীতি আপু, শামিমা জাহিদ প্রীতি, সোহরাওয়ার্দী মেডিকেলে ফাইনাল ইয়ারে পড়ছি।
ওকে, কিউ হচ্ছে কি অগ্ন্যাশয়। এটা আসলে কিভাবে পরিপাকে সাহায্য করে, অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। তো এগুলো এখন আছে ক্লাসে, তো খুব সবকিছু পড়া সম্ভব না, সামনে পড়বো। জাস্ট আপু তোমাদের বললাম যে প্রত্যেকটা জিনিসের ছবির এই প্রত্যেকটা অংশের এভাবে গুরুত্ব রয়েছে। এখানে আবার দেখো এই প্রশ্নটা একটু দেখে নিই, জাস্ট কোশ্চেন দেখে নিই কি বললো। জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, তবে এর মধ্যে এমন খাদ্য আছে যা পরিপাকের জন্য যকৃৎ, দেখো যকৃৎ থেকে নিঃসৃত ক্ষারীয় বিশেষ থলিতে সঞ্চিত এক ধরনের পরিপাক রস দায়ী। ক্ষারীয় বিশেষ থলি মানে ক্ষারটা লাগছে কোথায়, এখানে কি বলছে ক্ষার কোথায় লাগছে। আচ্ছা এটাকে নয়নজ্যোতি চাকমা, থ্যাংক ইউ সো মাচ আপু। নাজমা, ওকে। দেখো উদ্দীপকে উল্লেখিত খাদ্যটি ক্ষুদ্রান্ত্রে পরিপাক, আমি জাস্ট একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে দুইটা ক্লু দেওয়া আছে, একটা হচ্ছে ক্ষারীয় পরিবেশ, মানে বোঝাচ্ছে কি ক্ষারীয় পরিবেশ। দেখো ক্ষারীয় পরিবেশ যেহেতু বললো আসলে চর্বি জাতীয়, ক্ষারীয় পরিবেশটা কি পিত্ত থলি থেকে যে পিত্তরসের কথা বললো না, পিত্তরস কোথায় তৈরি হয় এটা কিন্তু প্রশ্নে আসে, যকৃতে তৈরি হয়। আর জমা কোথায় হয়, জমা হয় হচ্ছে পিত্ত থলিতে। কনফিউজড হয়েও না, পিত্তথলি কিন্তু পিত্তরস তৈরি করে না, জাস্ট জমা করে। সো আমাদের ক্ষুদ্রান্ত্রেই হচ্ছে এই ক্ষারীয় পরিবেশটা তৈরি করে বাইল বা পিত্ত রস বা পিত্ত। সো এই জন্য এখানে বললো খাদ্যটি, উল্লেখিত খাদ্যটি, দেখো ডিরেক্টলি কিন্তু বলে নাই, খাদ্যটার নাম ডিরেক্টলি বলে নাই, তো আমার বের করতে হবে এটা চর্বি জাতীয় খাদ্য। এখন এই চর্বি জাতীয় খাদ্যের পরিপাক, আপু বলেছি না খাদ্যগুলোর পরিপাক আসে, এই যে দেখো চর্বি জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া তুমি ব্যাখ্যা করবা, এই যে খুব সুন্দর করে এখানে লেখা আছে। ক্ষুদ্রান্ত্রেই তো শুধুমাত্র চর্বি জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে, আর পাকস্থলীতে খুবই অল্প। আচ্ছা এরপর প্রশ্নটা কি ছিল, খাদ্যটি গ্রহণে 40 ঊর্ধ্ব বয়সের মানে 40-এর বেশি বয়সের মানুষদের সতর্ক হতে হবে। ওই যে বলেছিল তোমার মানে দেখো বয়স্ক মানুষদের কোলেস্টেরল জাতীয় খাদ্য অ্যাভয়েড করতে বলে, কারণ রক্তনালীগুলো তখন হচ্ছে কি ব্লক হয়ে যেতে পারে, বয়স হওয়ার সাথে সাথে তাদের অনেক কনসিয়াস হতে হয়। তো এখানে একটা ক্লু দেওয়া ছিল, এটা স্নেহ জাতীয় খাদ্যের কথাই বলা হলো, কি সতর্কতা প্রয়োজন এটা আসলে ব্যাখ্যা করা আছে। আচ্ছা শেষ, আজকের ক্লাসটা এখানে আপু শেষ করে দিচ্ছি। তার আগে একটু বলি ছোট্ট করে আজকের ক্লাসে আমরা কি কি করেছি। তোমরা যদি সুন্দর করে নোট করে থাকো, নোটটা HSC 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপের মধ্যে শেয়ার করো উইথ ক্লাস রিভিউ। আজকে ক্লাসের বড় একটা চ্যাপ্টারে তোমাদের একটু সহজ করে দেখানোর আপু চেষ্টা করেছি, HSC তে কেমন কেমন প্রশ্ন আসে সেই আইডিয়াটা দিয়েছি, এবং কিছু 3D ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় সেই জিনিসটা এক্সপ্লেন করেছি। সো তোমরা জানিয়ে দিও কেমন লেগেছে ক্লাসটা। সবাই অনেক ভালো থাকো, অনেক অনেক সুস্থ থাকো। বছরের শেষ দিনে তোমাদের সাথে ক্লাসে আসতে পেরে আমি খুবই খুশি হয়েছি, এবং তোমাদের সবার জন্য দোয়া রইল। তোমাদের যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো আরো বেশি বেশি করে করতে চাও, তাহলে সাইকেল 2 আমাদের এখন অলরেডি চলছে, সাইকেল 2 তে চলে এসো, আমাদের প্রত্যেকের ক্লাস পেয়ে যাবা ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।